আজকের ক্লাসেও আমরা 30টা প্রবলেম নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কি বলছে দেখো, ফার্স্ট 61 দাগ বলছে 61 দ্য ইন্টারেস্টিং টেল। এই টেল মানে হচ্ছে গল্প, ঠিক আছে। আচ্ছা, TELL টেল মানে হচ্ছে বলা, TELL টেল মানে বলা, TAIL টেল, এই টেল মানে হচ্ছে লেজ, আর TALE টেল, এই টেল মানে হচ্ছে গল্প, এই টেল মানে হচ্ছে গল্প। ওকে, তাহলে এখানে TALE আছে, টেল মানে হচ্ছে গল্প। তো এখানে বলতে চেয়েছে দ্য ইন্টারেস্টিং টেল, এই মজাদার গল্পটা হ্যাড ইটস বিগিনিং, মানে বলতে চেয়েছে এটার বিগিনিংটা আছে মোর দ্যান 50 years এগো। মানে যেটা বলতে চেয়েছে মিনিং, সেটা বলতে চেয়েছে এই মজাদার গল্পটা শুরু হয়েছিল 50 বছর আগে, ঠিক আছে। তো হ্যাড ইটস বিগিনিং, তো লাইনটা পড়ে আমরা বুঝলাম বলতে চেয়েছে 50 বছর আগে মজাদার গল্পটা শুরু হয়েছিল, ঠিক আছে। তো শুরু হওয়া ইংরেজি আমরা কি, শুরু হওয়া ইংরেজি আমরা জানি বিগিন, BEGIN বিগিন। এবার 50 বছর এগো, কোনো বাক্যের মধ্যে এগো থাকলে আমরা জানি কি, আমরা জানি কোনো বাক্যের মধ্যে যদি এগো থাকে, লাস্ট থাকে LAST লাস্ট, আর কি আছে ইয়েস্টারডে YESTERDAY ইয়েস্টারডে, আর যদি প্রিভিয়াস PREVIOUS প্রিভিয়াস থাকলে সেই বাক্যটা V2 মানে সিম্পল পাস্টে হবে, সেই বাক্যের ভার্বটা সিম্পল পাস্ট হবে, ঠিক আছে। ওকে, তাহলে এবার আমরা দেখব বিগিন মানে হচ্ছে শুরু করা, শুরু হওয়া বা শুরু করা, আর শুরু হয়েছিল V2। তাহলে আমরা সিম্পল কি বলবো, দ্য ইন্টারেস্টিং টেল বিগ্যান, শুরু হয়েছিল মোর দ্যান 50 years এগো, 50 বছরেরও অনেক আগে শুরু হয়েছিল। তো হ্যাড ইটস বিগিনিং, এটা তুলে দিয়ে আমরা কি বলবো, বিগ্যান, সিম্পলি বিগ্যান, শুরু হয়েছিল। ওকে, তো গেল। তো এটা কিন্তু এইটা মাথায় রাখবে, টেল মানে বলা, টেল মানে লেজ, আর টেল মানে গল্প, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, হ্যাঁ। তো স্টার্ট মানে শুরু হওয়া, এখানে এর আগেরটা কেন হলো না ভালো করে দেখে নাও। স্টার্ট মানে কেন, স্টার্টেড, আমরা নর্মালি কোনো কিছু মানুষরা শুরু করলে আমরা স্টার্ট বলি, আর এখানে ওয়াজ স্টার্টেড মানে কি, বি ভার্বের পরে বি ভার্ব মানে অ্যামিজ আর ওয়াজ ওয়ার, তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকা মানে প্যাসিভ, ঠিক আছে। তো এইটা সেই কারণে আমরা নিলাম না। আর একটা কি আছে ইনিশিয়েট মানে কি, ইনিশিয়েট মানে হচ্ছে সূত্রপাত হওয়া। তো এই ক্ষেত্রে ইনিশিয়েট খাটছে না, খাটবে না, ঠিক আছে। নর্মাল শুরু হওয়া, গল্পটা শুরু হয়েছিল, শুরু হওয়া বিগিনের সেকেন্ড ফর্ম বিগ্যান। ওকে, এবার চলো নেক্সট। হ্যাঁ, নেক্সট 62 কি বলছে দেখো। হ্যাঁ, নেক্সট 62 কি বলছে আমরা দেখবো। 62 বলছে উই ডিড নট সি দিস মুভি ইয়েট, মানে বলতে চেয়েছে আমরা এখনও মুভিটা দেখিনি। এই ইয়েটের মানে কি, ইয়েটের মানে হচ্ছে এখনও, ঠিক আছে। এবার মিনিংটা বলতে চেয়েছে কি, উই ডিড নট সি এইটুকুর বাংলা মিনিং যদি আমরা করি, তার মানে হবে আমরা উই স মানে কি, দেখো উই স মানে আমরা দেখেছিলাম, এর নেগেটিভ করলে যে আমরা দেখিনি হবে হচ্ছে উই ডিড নট। পাস্টের, সিম্পল পাস্টের নেগেটিভ করতে গেলে ডিড, তারপরে একটা নট, আর ডু ডাস ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম। আগের দিনই বলেছি, প্রত্যেক দিনই আমরা আলোচনা করছি, ডু ডাস ডিড এদের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তো সর ফার্স্ট ফর্ম সি। তো সিম্পল পাস্টের নেগেটিভ হচ্ছে এইটা, আমরা দেখেছিলাম, আমরা কিন্তু দেখিনি। তো এটাই, এইবার ভালো করে বোঝো, এখান থেকে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা কি, সেটা হচ্ছে যে ইয়েট, সেটা হচ্ছে ইয়েট YET ইয়েট, আর কি আছে সিন্স SINCE সিন্স, আর কি আছে বিফোর BEFORE বিফোর। ইয়েট সিন্স বিফোর, এদের আগের বাক্যটা কিন্তু পারফেক্ট হবে। ইয়েট মানে এখনও, সিন্স মানে থেকে, বিফোর মানে আগে, আর কি আছে ইয়েট সিন্স বিফোর, আর হচ্ছে ফর যখন সময় মেনশন থাকবে, ঠিক আছে। বিশেষ করে সিন্স আর ফর এই দুটো দিয়ে যখন সময় মেনশন থাকবে, এদের আগের বাক্যটা তো পারফেক্ট হবেই, আর ইয়েট থাকলে, বিফোর থাকলে এদের আগের বাক্যটা পারফেক্ট হবে। যেমন ধরো আমি এক্সাম্পল দিই, প্রথমে ইয়েট দিয়ে এক্সাম্পল দিই। আমি ধরো বললাম যে I have not written the story, I have not written the story yet। দেখো কি হলো, I have not, তাহলে yet লাস্টে দিয়েছি,
তাহলে আই হ্যাভ নট রিটেন আমি লিখিনি, লিখেছি। হ্যাভ ভার্বের থার্ড ফর্ম মানে প্রেজেন্ট পারফেক্ট, এবং বাংলা মিনিংগুলো কি হয়? আই হ্যাভ রিড আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, আই হ্যাভ রিড আমি পড়েছি, আই হ্যাভ মেনশনড আমি তুলে ধরেছি, আই হ্যাভ প্রেজেন্টেড আমি প্রেজেন্ট করেছি, ঠিক আছে। আই হ্যাভ ড্রাইভেন আমি গাড়ি চালিয়েছি, আই হ্যাভ স্পোকেন আমি কথা বলেছি। তো আর নট দিলে বলিনি, তাহলে আই হ্যাভ নট রিটেন আমি লিখিনি দ্য স্টোরি গল্পটা ইয়েট এখনও গেল। তাহলে ইয়েটের আগে কি আছে? পারফেক্ট টেন্স আছে, ঠিক আছে। হ্যাভ রিটেন। এবার সিন্স দিয়ে চলো, এটা আমাদের হলো 1 নাম্বার। দেখে নি কেন হবে, শুধু বললে তো হবে না। চলো তারপরে কি বলছে দেখো, বললো আমি বললাম যে ধরো বললাম যে আই দিয়েই বলি, আই হ্যাভ নট সিন হিম আমি তাকে দেখিনি। সিন্স SIN সিন্স I have not seen him since he left LEFT since he left the place। ভালো করে বোঝো। I have not seen him আমি দেখিনি তাকে, দেখো হ্যাভ রয়েছে আর সিন রয়েছে প্রেজেন্ট পারফেক্ট। আমি তাকে দেখিনি, তাকে দেখিনি। সিন্স মানে থেকে, কখন থেকে? হি লেফট দ্য প্লেস সে এই জায়গাটা ত্যাগ করেছিল তবে থেকে আমি তাকে দেখিনি। তাহলে সিন্সের আগে পারফেক্ট টেন্স, এটার আগে পারফেক্ট টেন্স। আর এখান থেকে আর একটা জিনিস বলে দিই, সিন্সের পরে কিন্তু সিম্পল পাস্ট হয়। সিন্সের আগেরটা পারফেক্ট হবে, কিন্তু সিন্সের পরেরটা সিম্পল V2 সিম্পল পাস্ট হবে। ওকে, তাহলে কি দিয়ে করলাম? সিন্স দিয়ে করলাম, সিন্স দিয়ে করলাম, ইয়েট দিয়ে করলাম। এবার আমরা করব কি? এবার করব হচ্ছে ফর দিয়ে, ঠিক আছে। তো ফর দিয়ে কি বলছে দেখো, ফর দিয়ে বলছে ধরো আমি বললাম আই হ্যাভ বিন reading for 3 hours HOURS। দেখো তাহলে এখানে ফরের মানে হচ্ছে ধরে। আই হ্যাভ বিন রিডিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আই হ্যাভ বিন রিডিং আমি পড়ছি ফর 3 hours 3 ঘন্টা ধরে। তাহলে ফরের আগের বাক্যটা পারফেক্ট। এবার চলো বিফোর দিয়ে কি বললাম? বলবো? ধর আমি বললাম আমি তাকে আগে দেখিনি, I have not seen him before BEFORE। তাহলে দেখো বিফোরের আগে কি আছে? পারফেক্ট টেন্স আছে, হ্যাভ সিন আর নট দেখিনি। তাহলে এখান থেকে আমরা প্রমাণ পেলাম যে বিফোরের আগের বাক্যটা পারফেক্ট হয়, ফরের আগের বাক্যটা পারফেক্ট হয়, সিন্সের আগের বাক্যটা কিন্তু পারফেক্ট হচ্ছে, এবং কি হচ্ছে? ইয়েটের আগের বাক্যটাও কিন্তু পারফেক্ট হয়। ঠিক আছে, ক্লিয়ার? তো এখানে তাহলে আমরা যেহেতু প্রমাণ পেয়ে গেলাম, তাহলে এখানে কি আছে? উই ডিড নট সি দ্য মুভি ইয়েট, মানে আমরা এখনও দেখিনি। তাহলে দেখেছি তার নেগেটিভ দেখিনি, তাহলে ইয়েটের আগে আমাদের পারফেক্ট হবে। তো এইটুকু আমরা তুলে দেব, তুলে দিয়ে কী করবো? উইয়ের পরে উই হ্যাভ নট আর সিটাকে সিন। পারফেক্ট করতে গেলে এই যে হ্যাভ আর ভার্বের থার্ড ফর্ম সিন আর নটটা রেখে দিয়েছি, যেহেতু আমরা দেখিনি তাহলে উই হ্যাভ নট সিন দিস মুভি ইয়েট। ঠিক আছে, তো এ ইজ দ্য কারেক্ট আনসার। উই হ্যাভ নট সিন দ্য মুভি, উই হ্যাভ নট সিন, এই টুটা এখানে বাদ যাবে, এটা টাইপিং মিস্টেক। তাহলে উই হ্যাভ নট সিন দিস মুভি ইয়েট, আমরা এই মুভিটা এখন দেখিনি। ঠিক আছে, নেভার তো আসবে না, এটা হবে না, দেখো আর অপশানে নেই, তাহলে এর আগেরটাই হবে উই হ্যাভ নট সিন দ্য মুভি। ওকে, তো এটা কিন্তু মাথায় রাখবে যে ইয়েটের আগে, বিফোরের আগে, সিন্সের আগে, ফরের আগে পারফেক্ট টেন্স হয়, সেটা নর্মাল সিম্পল প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও হতে পারে। ঠিক আছে, হ্যাঁ ওকে। এবার চলো নেক্সট। হ্যাঁ গেল। এবার কি বলছে দেখো, 63 আমরা করেছি না, 63 আমরা করিনি, 63 করব। হ্যাঁ চলো, 62 করেছি তো, হ্যাঁ 62 করেছি। হ্যাঁ এবার যাবো হচ্ছে নেক্সট 63-তে। 63 কি বলছে দেখো, 63 বলছে ইভেন এমনকি হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, হি ফেইলড ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষাতে ফেল করেছিল। দেখো এখানে টেন্সের ব্যালেন্স ঠিক আছে কিনা, ওয়ার্ক V2, ঠিক আছে, ফেইলড এখানে V2, তাহলে বাক্যের টেন্সের ব্যালেন্স সেম আছে। এইবার আমাদেরকে দেখো ইভেনে আন্ডারলাইন করেছে, ভুল থাকলে ইভেনে ভুল আছে। ঠিক আছে, এইবার দেখো এটা হচ্ছে একটা কনজাংশন রিলেটেড ইরর, কনজাংশন, JUNCTION, ঠিক আছে। কনজাংক্ট, এই টি পর্যন্ত মানে হচ্ছে কনজাংক্ট যুক্ত করা, কনজাংশন মানে হচ্ছে সংযোজন। ঠিক আছে,
যুক্তকরণ, তাহলে যে ওয়ার্ড দুটো বাক্যকে যুক্ত করে তাকে আমরা বলি কনজাংশন। তাহলে এখানে মিনিংটা কি হচ্ছে, আমরা যদি বাংলা মিনিং করি যে যদিও হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, হি ফেইল, সে ব্যর্থ হয়েছিল ইন দ্য এক্সামিনেশন, যদিও। তাহলে সিন্স দিয়ে যখন আমরা যুক্ত করি কনজাংশন, কিন্তু সিন্স দিয়ে কনজাংশন, সিন্স যখন দুটো বাক্যকে যুক্ত করে তখন সিন্সের মানে হয় হচ্ছে কি যেহেতু। দেখো যেহেতু, যখন সিন্স দিয়ে, সিন্স দু ক্ষেত্রে আমরা সিন্সকে ইউজ করতে পারি। একটু আগে আমরা সিন্স দেখলাম, সেই সিন্সের মানে কিন্তু থেকে, SINC সিন্স, সেই সিন্সের মানে হচ্ছে থেকে, তখন সিন্স হচ্ছে অ্যাজ এ প্রিপোজিশন কাজ হচ্ছে, ঠিক আছে সিন্স। আবার সিন্স যখন দুটো বাক্যকে যুক্ত করবে তখন সিন্সের মানে হয়ে যাবে কি যেহেতু, সিন্সের মানে হয়ে যাবে যেহেতু। যখন কনজাংশন, তাহলে সিন্স যখন প্রিপোজিশন হিসেবে ইউজ হবে তখন হবে থেকে, সিন্স যখন কনজাংশন হিসেবে ইউজ হবে তখন সিন্সের মানে হবে যেহেতু। তাহলে এখানে কনজাংশন রিলেটেড ইটার, সিন্সের মানে হচ্ছে যেহেতু। অলদো মানে কি, অলদো মানে যদিও। ফর মানে কি, ফর মানে যখন ফর দিয়ে যখন প্রিপোজিশন, ফর যখন প্রিপোজিশন তখন ফরের মানে হবে হচ্ছে কি জন্য, ফর যখন কনজাংশন তখন ফরের মানে হবে হচ্ছে কারণ। এইগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে লাগবে যেহেতু, তাহলে অলদো ইজ দ্য কারেক্ট আনসার, অলদো মানে যেহেতু, বি ইজ দ্য কারেক্ট আনসার, যেহেতু এই ইভেনের জায়গায় অলদো দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে অলদো হি ওয়ার্কড হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল, হি ফেইলড ইন দ্য এক্সামিনেশন, ঠিক আছে। আরেকটা জিনিস বলে দিই, যখন অলদো ALTHOUGH, অলদো মানে যেহেতু, দো অলদো, ঠিক আছে, দো অলদো দিয়ে আমরা বাক্য যুক্ত করব, কমপ্লেক্স করব, তো কমপ্লেক্সে এই কনজাংশনগুলো ইউজ হয়। দো THOUGH, দো অলদো কমপ্লেক্সে। আর কি আছে, বাটটা হচ্ছে কম্পাউন্ডে। তাহলে দো আর অলদো কনজাংশন, কমপ্লেক্স সেন্টেন্স করতে আমাদের লাগে জটিল বাক্য। আর বাট হচ্ছে কি, বাট হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে লাগে বাট, ঠিক আছে। বাট, স্টিল, STILL, স্টিল, এগুলো কম্পাউন্ডে। তো এই চারটের ক্ষেত্রে মাথায় রাখবে, যখন এই চারটে দিয়ে আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড যুক্ত করব দুটো বাক্যকে, দুটো বাক্য একে অপরের বিপরীত হবে। এখানে দেখো সে কঠোর পরিশ্রম করেছিল, তাহলে কঠোর পরিশ্রম করলে সাধারণত ব্যর্থ হওয়ার কথা নয়, কিন্তু তবুও ব্যর্থ হয়েছিল। তাহলে এইখান থেকে এই বিষয়টা পরিষ্কার, যখন দো অলদো দিয়ে কমপ্লেক্স করব দুটো বাক্য একে অপরের বিপরীত হবে। বাট এবং স্টিল দিয়ে কম্পাউন্ড সেন্টেন্সে দুটো বাক্যকে যুক্ত করব, তখন কিন্তু দুটো বাক্য একে অপরের বিপরীত হবে। ওকে, এবার চলো নেক্সট। 63 হয়ে গেল, 64, ঠিক আছে। 63, যেমন ধরো বাট দিয়ে আমি তোমাকে একটা বুঝিয়ে দিচ্ছি, দো অলদো তো সেম মিনিং, অলদো মানে যদিও, দো মানে যদিও, তো আমরা পেলামই। এবার বাট দিয়ে কেন দুটো বাক্য, দেখো আমি বললাম, হ্যাঁ আমি বললাম ধরো, হ্যাঁ হি রোট, সে লিখেছিল, হি রোট দ্য লেটার, LETTER, হি রোট দ্য লেটার, সে লিখেছিল চিঠিটা, বাট হি ওয়াজ নট, হি রোট দ্য লেটার, হ্যাঁ হি রোট দ্য লেটার বাট হি ওয়াজ নট স্যাটিসফাইড, বা হি, আচ্ছা বি লিখেছি, হি ওয়াজ নট, আচ্ছা হ্যাপি, HAPPY। তাহলে দেখো একটা চিঠি সে লিখেছে, ঠিক আছে, সে চিঠি লিখলে সাধারণত লেখার পরে তার খুশি হওয়া উচিত, কিন্তু সে খুশি হয়নি, দুটো বাক্য একে অপরের বিপরীত হয়ে গেল, তাই বাট দিয়ে কিন্তু আমরা কম্পাউন্ড করলাম। তাহলে হি রোট দ্য লেটার বাট হি ওয়াজ নট হ্যাপি, দুটো বাক্য একে অপরের বিপরীত। চিঠি লেখার পর সাধারণত খুশি হওয়া উচিত, কিন্তু সে খুশি হয়নি, তাহলে কম্পাউন্ড, ঠিক আছে। এইভাবে দুটো বাক্য যখন যুক্ত করব বাট, স্টিল, দো অলদো দিয়ে, তখন দুটো বাক্য কিন্তু একে অপরের বিপরীত হবে, কমপ্লেক্সে বা কম্পাউন্ডে। ওকে, এবার 63 আমরা করেছি। ওকে, হ্যাঁ 64 কি বলছে আমরা দেখবো। 64 বলছে কি, দেখো 64 বলছে হি ইজ ডেফিনেটলি, সে একদম নিঃসন্দেহে, দ্য ক্লেভারার অ্যামাং দ্য টু। আচ্ছা, এখানে অ্যামাংয়ের তলায় দাগ ছিল, অ্যামাংয়ের তলায় দাগ থাকার কথা নেই, তো এটা অ্যামাংয়ে আন্ডারলাইন। ওকে, তাহলে হি ইজ ডেফিনেটলি, সে নিশ্চিতভাবে, দ্য ক্লেভারার, বেশি চালাক, অ্যামাং দ্য টু। আচ্ছা, প্রথম কথা হচ্ছে দুজনের মধ্যে বললে অ্যামাং বসে না, অনেকের মধ্যে, অ্যামাং মানে মধ্যে, বিটুইন মানে মধ্যে, তো দুজনের মধ্যে বললে বিটুইন, BETWEEN, ঠিক আছে। তো এখানে কি বিটুইন আছে, এখানে ইন রয়েছে, অফ রয়েছে, দ্যান রয়েছে। ওকে, ক্লিয়ার। তো এখান থেকে আমাদের বুঝতে হবে, তাহলে বিটুইন নেই মানে আমাদের হবে অব। এবার অব কেন হবে সেটা তো আমাদের আন্দাজে করলে হবে না, বুঝতে হবে। দেখো এখানে ডিগ্রি করা আছে, দেখো ক্লেভারার, কোল্ডার, COLDER, কোল্ডার, কম্পারেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি কি কোল্ডার, কোল্ডেস্ট। তাহলে ক্লেভার ছিল প্রথমটা, CLEVER, ক্লেভার, কম্পারেটিভ ফর্ম হচ্ছে ক্লেভারার, CLEVERER, তাহলে ক্লেভারার, ঠিক আছে। স্ট্রং,
RONG, strong, stronger, STRONGER, strong, stronger, স্ট্রং স্ট্রঙ্গার, ঠিক আছে। তাহলে কম্পারেটিভ ডিগ্রি, এবার দেখো কম্পারেটিভ ডিগ্রির আগে সাধারণত আমরা কি দা বসাই না, কিন্তু কম্পারেটিভ ডিগ্রির আগে আমরা সাধারণত দা বসাই না। যেমন ধরো একটা কম্পারেটিভ ডিগ্রি আমি লিখি, আমি বললাম যে ঋতু ইজ টলার, টল হচ্ছে পজিটিভ ডিগ্রি, তার সঙ্গে ইয়ার দিলে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে ঋতু ইজ টলার দ্যান বললাম কি মনে করো রিমি, ঋতু ইজ টলার দ্যান রিমি, ঠিক আছে। তাহলে ঋতু বেশি লম্বা কার থেকে, রিমির থেকে। দেখো কম্পারেটিভ ডিগ্রিতে আমাদের দেন আসে, আগে কোনো দা হয় না। সুপারলেটিভ ডিগ্রিতে আমাদের দা হয়। যেমন ধরো একটা এক্সাম্পল দিই, ঋতু ইজ দ্য টলেস্ট, TALLEST আছে মানে সুপারলেটিভ, তাহলে দেখো দা রয়েছে তার আগে। ঋতু ইজ দ্য টলেস্ট গার্ল, GIRL ইন দ্য ক্লাস, তাই তো, ঋতু ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। তাহলে সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসে না, এটা আমাদের এখান থেকে পরিষ্কার। এবং কম্পারেটিভ ডিগ্রিতে কি হয়, দেন থাকে, ঠিক আছে। এইবার কম্পারেটিভ ডিগ্রি থাকলেও দুই ক্ষেত্রে কিন্তু কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসে, সেটা কোন ক্ষেত্রে সেটা আমাদের জানতে হবে। যেমন ধরো আমি বললাম, হ্যাঁ সেই ক্ষেত্রে কোন ক্ষেত্রে, সেই ক্ষেত্রে দেন থাকবে না। কম্পারেটিভ ডিগ্রিতে মাথায় রাখবে, কম্পারেটিভ ডিগ্রিতে দেন থাকলে কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসবে না, আর কম্পারেটিভ ডিগ্রিতে দেন না থাকলে কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসবে। 1 নম্বর ক্ষেত্রে বললাম, 2 নম্বর দুটো জায়গায় কম্পারেটিভ ডিগ্রি থাকলেও কিন্তু দা বসে। যেমন ধরো আমি বললাম দ্য মোর আই আর্ন, EARN, the more I earn, the more I spend, the more I spend, SPEND। দেখো এখানে মোর কম্পারেটিভ ডিগ্রি, এখানে মোর কম্পারেটিভ ডিগ্রি, দুটোর আগেই আমি দা দিয়েছি। ওকে, তাহলে একই বাক্যে, এখান থেকে নিয়মটা পরিষ্কার, একই বাক্যে দুটো কম্পারেটিভ ডিগ্রি থাকলে দুটোর আগেই দা বসবে। ক্লিয়ার হয়ে গেল? যেমন ধরো এইবার যাবো হচ্ছে নেক্সট, আর কোন ক্ষেত্রে, যেমন ধরো আমি বললাম যে সেই রিমি দিয়ে এক্সাম্পল দিই, রিমি ইজ দ্য বেটার, BETTER, রিমি ইজ দ্য বেটার বিটুইন, অব বা বিটুইন যে কোনো একটা দিলেই হবে, অব বা বিটুইন, BETW, দুজনের মধ্যে বললে বিটুইন, তাহলে অব দ্য টু সিস্টার্স, SISTERS। দেখো কি বললাম এখানে, ভালো করে বুঝে নাও যে রিমি ইজ দ্য বেটার, এখানে কিন্তু আমি দেন দিইনি, তাহলে দেন যুক্ত কম্পারেটিভে দা বসবে না। দেন না থাকলে যেখানে অব বা বিটুইন থাকবে, সেই অব বা বিটুইন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিতে কম্পারেটিভ ডিগ্রির আগে কিন্তু দা বসবে, ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। তাহলে রিমি ইজ দ্য বেটার গার্ল, ধরো আমি এখানে গার্ল দিয়ে দিলাম, রিমি ইজ দ্য বেটার গার্ল অফ বা বিটুইন দ্য টু সিস্টার্স, ঠিক আছে, এই দুটো বোনের মধ্যে রিমি হলো বেটার গার্ল, অনেক বেশি ভালো। তাহলে যে কম্পারেটিভ ডিগ্রিতে তারপর এখানে দা বসিয়েছি কম্পারেটিভ ডিগ্রি থাকা সত্ত্বেও, তাহলে এখান থেকে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যে কম্পারেটিভ ডিগ্রিতে দা থাকবে না এবং অফ বা বিটুইনের যে কোনো একটা থাকবে, সেই কম্পারেটিভ ডিগ্রির আগে কিন্তু দা বসবে। আর একটা কোন জায়গায়, যে বাক্যে দুটো কম্পারেটিভ ডিগ্রি থাকবে দুটোর আগেই কিন্তু দা বসবে। দ্য মোর আই আর্ন, দ্য মোর আই স্পেন্ড, দ্য মোর আই ডু এক্সারসাইজ, দ্য মোর আই বিকাম স্ট্রং। তো এরকম দুটো কম্পারেটিভ ডিগ্রি থাকলে দুটোর আগেই দা বসবে। গেল? তাহলে এইবার দেখো নর্মাল সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, আর নর্মাল কম্পারেটিভ যেখানে দেন থাকে সেখানে কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসে না। ব্যাপারটা আমাদের ফুল ক্লিয়ার। এইবার তাহলে এখানে ভুল কোথায় আছে দেখো, এখানে হি ইজ ডেফিনেটলি, সে নিশ্চিতভাবে, দা ক্লেভার, আর দেখো সুপারলেটিভ এই কম্পারেটিভ ডিগ্রির আগে এখানে দা দিয়েছি, তাহলে এখানে অ্যামাং হবে না, হয় বিটুইন নাহলে অব হবে। আমরা পেলাম তাহলে অফ দ্য টু, ঠিক আছে, অ্যামাং দ্য টু না, অফ দ্য টু বা বিটুইন দ্য টু। বিটুইন নেই তাহলে আমরা বি দাগ নেবো, অফ দ্য টু। ক্লিয়ার? এবার চলো নেক্সট কোয়েশ্চেন, 65। তো এই বিষয়গুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তোমরা সবাই কিন্তু নোট ডাউন করে নেবে। ওকে, এবার চলো নেক্সট 65 কি বলছে দেখো, 65 বলছে কি হি ইজ রিজেম্বলিং হিজ ফাদার। রিজেম্বল, কিছু ভার্ব আছে যেগুলো হচ্ছে নন প্রোগ্রেসিভ ভার্ব, মানে যাদের আইএনজি ফর্মে, যে ভার্বগুলো ভার্ব হিসাবে বসলে তাদের আইএনজি ফর্মে কখনো হয় না, কন্টিনিউয়াসে হয় না, তার মধ্যে রিজেম্বল একটা, রিজেম্বল, RESEMBLE,
BLE, রিজেম্বল, নন প্রোগ্রেসিভ ভার্ব। এই ভার্বগুলো কখনো আইএনজি ফর্মে হবে না, রিজেম্বল মানে ভার্ব হিসেবে বসলো, ঠিক আছে, রিজেম্বল। আর কি আছে, রিজেম্বলের পরে আমি বললাম SWE, সি মানে দেখা, হিয়ার সব নন প্রোগ্রেসিভ ভার্ব, HEAR হিয়ার মানে শোনা, সি হিয়ার, ঠিক আছে। আর কি আছে, সি হিয়ার। এবার বললাম নো, KNO, নো, কখনো কাউকে বলতে শুনেছো আই অ্যাম নোয়িং, আই নো দিস, আই অ্যাম নোয়িং দিস কেউ বলে না, ঠিক আছে। তো সি হিয়ার নো। আর কি আছে, আন্ডারস্ট্যান্ড, কখনো কাউকে বলতে শুনেছো আন্ডারস্ট্যান্ড, যে আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং, আই আন্ডারস্টুড বলে, আই আন্ডারস্ট্যান্ড বলে কিন্তু, বা আই হ্যাভ আন্ডারস্টুড বলে কিন্তু কখনো আন্ডারস্ট্যান্ডিং বলে না। এটা নন প্রোগ্রেসিভ ভার্ব, ভার্ব হিসেবে বসলে আইএনজি ফর্মে হয় না। রিজেম্বল, সি হিয়ার, নো, আন্ডারস্ট্যান্ড। আর কি আছে, বিলিভ, BELIEVE, বিলিভ বিশ্বাস করা, হেট ঘৃণা করা, কি আছে, লাভ, তাই তো ভালোবাসা। আর কি আছে, আরও অনেক আছে, সেগুলো সব তোমাদের কিন্তু জানতে হবে এবং জেনে, শুধু জানলে হবে না, লিখে নিতে হবে। কি আছে, রেসপেক্ট, কি আছে, রেসপেক্ট, RES, আই এম রেসপেক্টিং, কেউ কখনো বলতে শুনেছো কাউকে, রেসপেক্ট। আর কি আছে, ভেনারেট, VENERATE, ভেনারেট মানে সম্মান করা, ঠিক আছে। আর কি আছে, আর হচ্ছে মনে করো ভেনারেট হয়ে গেল, হ্যাঁ রেসপেক্ট হয়ে গেল, ভেনারেট হয়ে গেল, অ্যাডোর, ADORE, অ্যাডোর মানে হচ্ছে সম্মান করা, অ্যাডমায়ার, ADMIRE, অ্যাডমায়ার, ঠিক আছে। আই হ্যাভ বিন অ্যাডমায়ারিং কখনো হয় না। তাহলে এই সমস্ত ভার্বগুলো সব কিন্তু তোমার নন প্রোগ্রেসিভ ভার্ব, অ্যাডমায়ার, অ্যাডোর, ভেনারেট, রেসপেক্ট, বিলিভ, হেট, লাভ, আন্ডারস্ট্যান্ড, সি হিয়ার, নো, রিজেম্বল, ঠিক আছে। তাহলে নন প্রোগ্রেসিভ ভার্ব আইএনজি ফর্মে তো হবেই না। প্রশ্নে ফিরে আসি, হি ইজ রিজেম্বলিং, তাহলে রিজেম্বলিং প্রোগ্রেসিভ ফর্মে হবে না, কন্টিনিউয়াস ফর্মে হবে না। তাহলে সিম্পলি বলবো সে তার বাবার মতো দেখতে। রিজেম্বলের মানে কি, রিজেম্বলের মানে হচ্ছে এর ফ্রেজাল ভার্বটা কি, রিজেম্বলের ফ্রেজাল ভার্ব হচ্ছে কি, টেক আফটার, TAKE, টেক আফটার, সেম, টেক আফটার মানেও যা, রিজেম্বল মানেও তাই। টেক আফটার ফ্রেজাল ভার্ব মানে হচ্ছে একই রকম দেখতে হওয়া, সদৃশ্য হওয়া। তাহলে সে তার বাবার মতন দেখতে লাগছে হবে না, দেখতে, সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল V1 করতে হবে, যেহেতু প্রোগ্রেসিভ ফর্মে হয় না। তাহলে হি রিজেম্বল, হি থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে রিজেম্বলস হবে, রিজেম্বলস, দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, রিজেম্বলের সঙ্গে এস দিয়েছে। তাহলে হি রিজেম্বলস হিজ ফাদার, সে তার বাবার মতো দেখতে, বা হি টেক্স আফটার হিজ ফাদার, তাও হবে কিন্তু, টেক্স আফটার ফ্রেজাল ভার্ব। তাহলে আমরা এখানে রিজেম্বলস নেব, ওকে ক্লিয়ার। তাহলে এবার চলো নেক্সট 66। তাহলে এগুলো কিন্তু তোমরা নোট ডাউন কিন্তু করে নেবে। 66 কি বলছে দেখো, 66 বলছে উড ইউ মাইন্ড ক্লোজ দ্য উইন্ডো, তুমি কি কিছু মনে করবে। দেখো উড আর কুড যখন কাউকে আমরা পোলাইট রিকোয়েস্ট করবো, পোলাইট রিকোয়েস্ট, রিকোয়েস্টের মধ্যে তো অনেক রকম থাকে, তো পোলাইটভাবে, নম্রভাবে যখন কাউকে আমরা অনুরোধ করবো তখন আমরা উড বা কুডটা ইউজ করে থাকি, ঠিক আছে, প্রশ্ন ফর্মে। তো উড ইউ মাইন্ড, তুমি কি কিছু মনে করবে, ক্লোজ দ্য উইন্ডো, যদি জানলাটা বন্ধ করে দাও তুমি কি কিছু মনে করবে। তো পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। এইবার ব্যাপারটা হচ্ছে এখানে ভুল কোথায় আছে, ভুলটা হচ্ছে গিয়ে তোমার কিছু কিছু ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করলে তারপরে যদি বাক্যে কোনো ভার্ব আসে তার আইএনজি ফর্ম হয়। যেমন ধরো কিপ ওয়ার্ড, যেমন ধরো কিপ আছে, আর কি আছে, মাইন্ড, কিপ মাইন্ড, আর কি আছে, স্টার্ট, START, স্টার্ট, কিপ মাইন্ড, স্টার্ট, স্টপ, আর কি আছে, অ্যাভয়েড, মনে করো অ্যাভয়েড, AVOID, অ্যাভয়েড, ঠিক আছে। এনজয়, ENJOY, এনজয়, উপভোগ করা। তাহলে এই সমস্ত ওয়ার্ডগুলো কিপ, মাইন্ড, স্টার্ট, স্টপ, অ্যাভয়েড, এনজয়, এদের পরে এটা তো ভার্ব, এই ভার্বগুলোর পরে বাক্যে যদি অন্য কোনো ভার্ব আসে তার কি হবে, আইএনজি ফর্মে হবে। যেমন ধরো স্টার্ট আর স্টপ দিয়ে বলে দিই, মনে করো ক্লাসে যখন পরীক্ষা শুরু হয় স্যার বা ম্যাডাম এসে কী বলে, লিখতে শুরু করো, স্টার্ট রাইটিং বলে, কিন্তু স্টার্ট রাইট বলে না, বা স্টার্ট টু রাইট বলে না। আবার লেখা থামানোর সময় কি বলে, সময় অতিবাহিত হয়ে গেলে, সময় শেষ হয়ে গেলে স্টপ টু রাইট বলে না, স্টপ রাইটিং। তাহলে স্টার্ট রাইটিং, স্টপ রাইটিং, ঠিক আছে, ওকে। তো এখানেও সেই রকম দেখো, তাহলে এখানে এই কিপ মাইন্ড, এই মাইন্ডের মধ্যে মাইন্ড পড়ে গেছে, আবার একটা ভার্ব আসছে বন্ধ করা, তাহলে উড ইউ মাইন্ড, তুমি কি কিছু মনে করবে, ক্লোজ হবে না, ক্লোজিং হবে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। তাহলে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো। তাহলে মাথায় রাখবে ওয়ার্ডগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কিপ মাইন্ড, স্টার্ট, স্টপ, অ্যাভয়েড, এনজয়, এদের পরে অন্য কোনো ভার্ব আসলে কিন্তু ভার্বের আইএনজি হবে।
যেমন ধরো এনজয় দিয়ে আমি বলে দিই, আমি বললাম যে আমি খেলাটা খুব সুন্দর করে দেখেছি এবং এনজয় করেছি, তাহলে আমি কি বলবো? ধরো আই এনজয়েড দেখাটা, খেলা দেখাটা আমি এনজয় করেছি। আই এনজয়েড, ENJOYED, আই এনজয়েড ওয়াচিং দ্য গেম। খেলা দেখার ক্ষেত্রে কিন্তু সি হবে না, ওয়াচ হবে। আই এনজয়েড ওয়াচিং দ্য মুভি বা ওয়াচিং দ্য গেম, ঠিক আছে? তাহলে গেম হয়ে গেল। তাহলে আই এনজয়েড একটা ভার্ব, তারপর আবার ভার্ব এসে দেখা, দেখো আইএনজি করে দিয়েছি। ওকে, ভেরি ক্লিয়ার। এবার চলো নেক্সট 67 কি বলছে আমরা দেখবো। 67 কি বলছে দেখো। 67 বলছে গিয়ে 67 বলছে আই ডোন্ট রিমেম্বার এক্স্যাক্টলি, আমার একদম সঠিকভাবে আমি মনে করতে পারি না। ওয়েন ডিড আই গো টু সিমলা লাস্ট ইয়ার। দেখো লাস্ট আছে কোনো বাক্যের মধ্যে, আবারও সেই একই জিনিস বলি আমরা, লাস্ট ইয়েস্টারডে যদি এগো থাকে, লাস্ট ইয়েস্টারডে এগো, আর হচ্ছে কি, আর হচ্ছে প্রিভিয়াস, PREVIOUS, প্রিভিয়াস থাকলে, এই চারটি ওয়ার্ড থাকলে সেই বাক্যটা কি হবে? V2 মানে সিম্পল পাস্ট। তাহলে এখানে কি আছে দেখো, ডিড আই গো অবশ্যই সিম্পল V2 ফর্মেই আছে। এবার দেখো বাক্যটা কি প্রশ্নবোধক, লাস্টে কিন্তু ফুল স্টপ রয়েছে, লাস্টে ফুল স্টপ। তাহলে এটা হচ্ছে হোয়েন কনজাংশন, হোয়েন দিয়ে দুটো বাক্য যুক্ত করেছি। তাহলে যখন বাক্যটা প্রশ্নবোধক থাকবে এবং বাক্য প্রশ্নবোধক থাকুক বা নাই থাকুক, আমরা যখন কোনো কনজাংশন দিয়ে দুটো বাক্যকে যুক্ত করব, কনজাংশনের পরে আগে হবে সাবজেক্ট, তারপরে হবে মেন ভার্ব, ঠিক আছে? যেহেতু প্রশ্নবোধক না, আমাদের হেল্পিং ভার্ব ডিড লাগবে না। প্রশ্নবোধক হলে আমাদের হেল্পিং ভার্ব লাগবে, প্রশ্নবোধক না হলে, নর্মাল কমপ্লেক্স সেন্টেন্স হলে কনজাংশনের পরে কোনো হেল্পিং ভার্ব, আমাদের এই ডু ডাজ ডিড কোনো হেল্পিং ভার্ব আমরা দেবো না, নর্মাল ভার্বের ফর্ম বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এখানে কি হবে দেখো, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কনজাংশনের পরে আগে সাবজেক্ট, তাহলে আই হবে, আর ডিড দরকার নেই, আমরা গোটাকে ওয়েন্ট করে দেবো, গোটাকে কি করে দেবো? ওয়েন্ট। প্রশ্নবোধক নয় তো, তাহলে প্রশ্নবোধক হলে আমরা ডু ডাজ ডিড আনবো, প্রশ্নবোধক নয় আনবো না, তাহলে গোটার সেকেন্ড ফর্ম করে দেবো, যেহেতু আচ্ছা গেল, একদম তাই, হ্যাঁ। তাহলে ওয়েদের পরে ওয়েন্ট করে দেবো। তাহলে বাক্যের মিনিং কি হচ্ছে? আই ডু নট রিমেম্বার এক্স্যাক্টলি, আমার মনে পড়ে না সঠিকভাবে, ওয়েন আই ওয়েন্ট, ডিড বাদ দিয়ে ডিডের পাস্ট টেন্সটা গোর মধ্যে করে দেবো। তাহলে ওয়েন আই ওয়েন্ট টু সিমলা লাস্ট ইয়ার, লাস্ট আছে মানে তোমার সিম্পল পাস্ট তো করতেই হবে। তাহলে ওয়েন আই ওয়েন্ট কোথায় আছে দেখো, সি ইজ দ্য কারেক্ট আনসার, ওয়েন আই ওয়েন্ট, ঠিক আছে? এইবার প্রশ্ন হচ্ছে, আমরা তো সি দাগ পেয়ে গেলাম, তাহলে মাথায় রাখবে এখান থেকে ব্যাপারটা কি পেলাম, যে যখন কমপ্লেক্স হবে তখন যে ওয়ার্ডটা কনজাংশন, তারপরে কি হবে? আগে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে, ঠিক আছে? এইবার মনে করো এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স, যদি প্রশ্নবোধক বাক্য হয় সেক্ষেত্রে কি হবে? প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রেও যদি প্রশ্নবোধক ফর্মে তো একটা অংশকে রাখতে হবে, কমপ্লেক্স হলেও সবসময় প্রথম অংশটা প্রশ্নবোধক থাকবে, দ্বিতীয় অংশটা অ্যাসার্টিভ হবে। যেমন ধরো আমি বলে দিই, ডু ইউ নো, আমি প্রশ্ন করছি, কিন্তু প্রশ্নবোধক বাক্য এবং কমপ্লেক্স সেন্টেন্স দুটো বাক্য, তো সেক্ষেত্রে প্রথমের বাক্যটাই কিন্তু প্রশ্নবোধকের ফর্মে হবে। দেখো হেল্পিং ভার্ব দিয়েছি, তারপর সাবজেক্ট দিয়েছি, তারপর ভার্ব দিলাম তো, তাহলে এটাই হচ্ছে প্রশ্নের ফর্ম। প্রথমে হেল্পিং ভার্ব বসবে, সাবজেক্ট বসবে, মেন ভার্ব বসবে। তাহলে প্রথম অংশটা প্রশ্নবোধক করেছি, ডু ইউ নো, তুমি কি জানো? হোয়াট আই ডিড, আমি কি করেছিলাম। দেখো পরের অংশটা কিন্তু আমরা সিম্পল অ্যাসার্টিভে করেছি, কনজাংশন হোয়াট, সাবজেক্ট আই, ভার্ব ডিড, মেন ভার্ব এখানে ডিড, কিন্তু এখানে ডিড হেল্পিং ভার্ব না, ডিড মানে করেছিলাম। তাহলে বলছে ডু ইউ নো, প্রথম অংশটা প্রশ্নবোধকের ফর্মে আছে, দ্বিতীয় অংশটা যেটা কনজাংশন দিয়ে যুক্ত করেছি, কমপ্লেক্স করেছি, দ্বিতীয় অংশটা কিন্তু অ্যাসার্টিভের ফর্ম। তাহলে এটাই মাথায় রাখবে যে যদি বাক্য কমপ্লেক্স হয় তাহলে কনজাংশনের পরের অংশটা সবসময় কি হবে? অ্যাসার্টিভের ফর্মেশন হবে, সাবজেক্ট ভার্ব। আর যদি প্রশ্নবোধক হয় কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে প্রশ্নবোধক করতে গেলে প্রথম অংশটাকে প্রশ্নবোধক করতে হবে, হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, এবং প্রশ্নবোধক হলে লাস্টে আমরা ফুল স্টপ দেবো না, লাস্টে কোয়েশ্চেন মার্ক দেবো, ঠিক আছে? ওকে, গেল, ক্লিয়ার? তাহলে ওয়েন আই ইভেন্ট। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট হচ্ছে 68। তো প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, কিন্তু মাথায় রাখতে হবে। এবার কোনো কিছু নোট ডাউন করার দরকার হলে নোট ডাউন করে নেবে। 68 কি বলছে দেখো, আই ক্যান বি গ্রেটফুল ইফ ইউ কুড রাইট টু মি অ্যাবাউট ইট। বলছে আমি হতাম কৃতজ্ঞ। গ্রেটফুলের স্পেলিংটা ভালো করে দেখে নেবে, GRATEFUL, স্পেলিংয়ে প্রচুর দেয়। তো গ্রেটফুল, আই ক্যান বি গ্রেটফুল মানে বলতে চেয়েছে অ্যাকচুয়ালি, দেখো এখানে আন্ডারলাইন করা আছে, এখানে ভুল থাকতে পারে, কিন্তু এখানে তো ভুল নেই, তাহলে এখানে কুড রয়েছে, মানে এখানে পাস্ট টেন্স রয়েছে, কুড মানে পাস্ট টেন্স, তাহলে এখানে ক্যান প্রেজেন্ট টেন্স, এখানে ভুল আছে, ঠিক আছে? তো বলতে চেয়েছে আমি হতাম কৃতজ্ঞ ইফ যদি ইউ কুড রাইট টু মি
তুমি পারতে লিখতে পারতে তুমি আমার কাছে অ্যাবাউট ইট এই বিষয়ে। তাহলে আমি হতাম, তাহলে এরকম তাম বসলে আমাদের কি আসে? উড আসে, উড, WOULD, উড। দেখো আছে নাকি? আই উড বি, এই যে, আর বি মানে হওয়া, উড বি, তাহলে বি মানে হওয়া আর উড বি মানে আমি হতাম। তাহলে আই উড বি গ্রেটফুল ইফ ইউ কুড রাইট টু মি অ্যাবাউট ইট। তো সিম্পলি দেখো কুড দেখে বুঝতে পারছি আমরা পাস্ট টেন্স হবে। তো এখানে ক্যানটাকে আমরা কুড করে দেবো, কিন্তু কুড এখানে কোনো অপশানে নেই, তাহলে আমরা উড করবো, উড। আই উড বি গ্রেটফুল, আমি হতাম কৃতজ্ঞ, ইফ ইউ কুড রাইট টু মি অ্যাবাউট ইট। ওকে, ভেরি ক্লিয়ার হয়ে গেল। এবার যাবো নেক্সট 69। হ্যাঁ 69 কি বলছে দেখো, 69 বলছে মেজরিটি অফ দ্য প্যাসেঞ্জার্স। দেখো অফ প্রিপোজিশন দিয়ে সাবজেক্ট যুক্ত আছে, তো প্রিপোজিশন দিয়ে সাবজেক্ট যুক্ত থাকলে প্রিপোজিশনের আগেরটা মেন সাবজেক্ট হবে। মেজরিটি, প্যাসেঞ্জার্স কি যাত্রী একের বেশি, এবং তাদের বেশিরভাগ মানে প্লুরাল, সাবজেক্ট কিন্তু প্লুরাল, এইভাবে কিন্তু আমাদের বুঝতে হবে। ওকে, তাহলে মেজরিটি অফ দ্য প্যাসেঞ্জার্সদের বেশিরভাগ কি করেছে? কুড হ্যাভ বিন সেভড ইফ দ্য ড্রাইভার হ্যাড অ্যাপ্লাইড দ্য ব্রেকস ইন টাইম। মানে বলতে চেয়েছে যদি ড্রাইভার, আমরা আচ্ছা মিনিংয়ে যাওয়ার আগে আমরা একটুখানি ফরমেশনটা দেখে নিই। কী বলেছিলাম এর আগের ক্লাসগুলো যারা ফলো করেছে আমরা জানি যে যখন বাংলাতে এই ধরনের বাক্য আসবে, যদি আমি ব্রেক অ্যাপ্লাই করতাম তাহলে প্যাসেঞ্জারগুলো বাঁচত, যদি আমি লিখতাম তাহলে আমি পাস করতাম, যদি আমি সেখানে যেতাম তাহলে আমার তার সঙ্গে দেখা হতো। এই ধরনের বাক্যগুলো যেগুলো আমরা বাংলায় তাম দিয়ে বলে থাকি, মানে যেগুলো আমরা অতীতে করতে পারতাম কিন্তু করিনি, আমি যদি আরো একটু ভালো পড়তাম আমি পাস করতাম। তাহলে এই ধরনের বাক্যগুলো ফরমেশন কি হয় ইংলিশে? ইফের সাথে হ্যাড V3, ইফের সাথে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, এবং বাক্যের অন্য অংশে কি হবে? বাক্যের অন্য অংশে হবে উড হ্যাভ, WOULD, উড হ্যাভ বসবে, কুড হ্যাভ বসবে, COLD, উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ, সম্ভাবনা বললে মাইট হ্যাভ। তো বাক্যের সেন্স অনুযায়ী বসাবো, যেখানে পানা আসবে কুড হ্যাভ, নর্মালি করতাম, উড হ্যাভ, সম্ভাবনা বললে মাইট হ্যাভ। ঠিক আছে, তাহলে ইফের সঙ্গে হ্যাড V3, বাক্যের অন্য অংশে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। তাহলে দেখো ইফের সাথের অংশে হ্যাড V3 আছে, হ্যাড আর V3, এই যে ইফ দ্য ড্রাইভার হ্যাড অ্যাপ্লাইড। যদি এবার বাক্যের মিনিংটা কি বলছে? বেশিরভাগ যাত্রীরা বেঁচে যেতে পারতো, একা না, কিন্তু কারোর দানা বেঁচে যাবে। যাত্রীরা অ্যাক্সিডেন্ট হলে যাত্রীরা একা বাঁচবে না, ড্রাইভার সবসময় তাদেরকে বাঁচাবে, তাই তো? তাহলে ড্রাইভারের দানা, সেই কারণে কিন্তু এখানে প্যাসিভ রেখেছে, প্যাসিভ, কুড হ্যাভ বিন সেভড। মেজরিটি অফ দ্য প্যাসেঞ্জার্স কুড হ্যাভ বিন সেভড, এই বিনটা নিয়ে এসছে মানে প্যাসিভ, ঠিকই আছে, বাক্যের সেন্স প্যাসিভই আছে। ঠিক আছে, কারণ প্যাসেঞ্জাররা একা বাঁচবে না, ড্রাইভারের দ্বারা বাঁচবে, তাহলে প্যাসিভ, কুড হ্যাভ বিন সেভড ইফ, যদি দ্য ড্রাইভার হ্যাড অ্যাপ্লাইড, তাহলে হ্যাড রয়েছে এখানে আর অ্যাপ্লাইড V3 রয়েছে, দ্য ব্রেকস ইন টাইম, সঠিক সময়ে ড্রাইভার যদি ব্রেকটা অ্যাপ্লাই করতো তাহলে বেশিরভাগ যাত্রীরা বেঁচে যেতে পারতো। ওকে, তাহলে বাক্যে কিন্তু কোনো ইরর পাচ্ছি না। এখানে দেখো কুড হ্যাভ রয়েছে, ইফের সঙ্গে হ্যাড V3 থাকলে কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ বসে, আর বিনটা এক্সট্রা নিয়ে এসছে, তার কারণ কি বিন হচ্ছে প্যাসিভ রয়েছে, আর তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম রয়েছে, বাক্যে কোনো ভুল নেই। ওকে, নো ইমপ্রুভমেন্ট, তাহলে আমরা এটা নেব হচ্ছে ডিদাগ, নো ইমপ্রুভমেন্ট। এবার 70 কি বলছে দেখো, হ্যাঁ 70 কি বলছে আমরা দেখে নেব। 70 বলছে হি ইজ লিভিং ইন দিস হাউস, লিভিংয়ে আন্ডারলাইন করা আছে, হি ইজ লিভিং ইন দিস হাউস, সে বাস করছে এই বাড়িতে ফর দ্য পাস্ট 10 years, মানে শেষ 10 বছর ধরে। তাহলে ধরে বললে ফর হয় আমাদের জানি, দেখো ধরে বললে পারফেক্ট টেন্সে ধরে বললে ফর হয়, দেখো ধরে, আর থেকে বললে কি হবে? থেকে বললে সিন্স হয় পারফেক্ট টেন্সে। ঠিক আছে, তাহলে ধরে সংখ্যা আমরা বলেছিলাম, সেটা কি করে বুঝবে? যখন সংখ্যা মেনশন থাকবে, দেখো 10 বছর সংখ্যা, তাহলে ফর হবে। আর কনক্রিট টাইম থাকলে সিন্স মর্নিং, সিন্স 1990 সাল থেকে, কনক্রিট টাইম কিন্তু সংখ্যা না, সেক্ষেত্রে সিন্স হবে। আর ধরে বললে সংখ্যা থাকলে ফর হবে। তাহলে হি ইজ লিভিং ইন দিস হাউস, সেই বাড়িতে ফর দ্য পাস্ট 10 years, শেষ 10 বছর ধরে। আর দীর্ঘ সময় ধরে কোনো কাজ করা বোঝালে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফরমেশন কি? তো বর্তমান কাল বলেছে, মানে এখনও চলছে কাজটা। ঠিক আছে, অতীতে কোনো সময় থেকে শুরু করেছিল পাস করা, এখনও চলছে, সেই কারণেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিচ্ছি আমরা। ঠিক আছে, তো পারফেক্টের ফরমেশন কি? হি হচ্ছে একজন, তাহলে হির পরে হ্যাজ বসবে,
আর পারফেক্ট কন্টিনিউয়াস করতে গেলে একটা বিন আর ভার্বের আইএনজি, হ্যাজ বিন লিভিং, ইজ তুলে দিয়ে হ্যাজ বিন আর লিভিং রয়েছে। তাহলে হ্যাজ বিন লিভিং কোথায় আছে দেখো, সি ইজ দ্য কারেক্ট আনসার। হি হ্যাজ বিন লিভিং ইন দিস হাউস ফর দ্য পাস্ট 10 years, ঠিক আছে, সেই 10 বছর ধরে, দীর্ঘ সময় ধরে কোনো কাজ চলছে এবং সেটা বর্তমানে এখনও চলছে, সেই কারণে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করলাম। ওকে, আর ধরে বলেছে বলে ফর, থেকে বললে কিন্তু সিন্স। যদি বলতো এরকম যে 1990 সাল থেকে এখনও বাস করছে, সেক্ষেত্রে আমরা ফরের জায়গায় কিন্তু সিন্স নিতাম, সেখানে ভুল নেই, তবুও আমাদের কিন্তু ব্যাপারগুলো জানতে হবে ডিটেইল একদম। 71 কি বলছে দেখো, হ্যাঁ 71 বলছে যে হি ইজ নোয়িং দ্য সিক্রেট। তাহলে নো, একটু আগে আমরা জানলাম কি নো ভার্ব হচ্ছে নন প্রোগ্রেসিভ ভার্ব, নোর সাথে কখনো আইএনজি ফর্ম হয় না, ঠিক আছে। তো এখানে বলতে চেয়েছে হি ইজ নোয়িং দ্য সিক্রেট, সে এই সিক্রেটটা, সিক্রেট মানে গোপনটা, এই রহস্যটা সে জানে। তাহলে জানে, বলি, করি, যাই, খাই, এগুলো থাকলে কি হবে, এগুলো থাকলে হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। সিম্পল প্রেজেন্ট টেন্সে আমাদের কি হয়, ভার্বের ফার্স্ট ফর্ম হয়, নো হবে তাহলে। আর হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে আমাদের এস বা ইএস বসে, তাই তো। তাহলে হি কি করব, হি করব নোজ, KNOWS, হি নোজ দ্য সিক্রেট। কোথায় আছে দেখো, হি নোজ, এ ইজ দ্য কারেক্ট আনসার, হি নোজ দ্য সিক্রেট। ওকে, তাহলে ক্লিয়ার হয়ে গেল, হি নোজ দ্য সিক্রেট, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে 71 এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট 72 দাগ কি বলছে দেখো, 72 দাগ বলছে দ্য মিটিংটা হ্যাজ বিন পুট অন টু ফ্রাইডে নেক্সট। দেখো হ্যাজ রয়েছে, হ্যাজের পরে বিন দিয়েছি এবং বিনের পরে পুট অন, পুটের 3টে ফর্ম সেম, পুট পুট পুট, তাহলে হ্যাজ বিন, বিনের পরে মেন ভার্বের থার্ড ফর্ম থাকা মানে বাক্যটা প্যাসিভ, মানে বলতে চাইছে মিটিংটা কারোর দ্বারা মুলতবি রাখা হয়েছে টু ফ্রাইডে নেক্সট, মানে হচ্ছে নেক্সট সামনের শুক্রবার অবধি, ঠিক আছে। এইবার দেখো, এবার আমাদেরকে বুঝতে হবে এই পুট অন মানে হচ্ছে, পুট অন মানে পরিধান করা, ঠিক আছে। পুট অন, পুট অন মানে হচ্ছে পরিধান করা, মানে কোনো কিছু পরা, জামা কাপড় আমরা পরি না, সে পরিধান করা, পুট অন। তো মুলতবি রাখা কি হবে, পুট অফ। আচ্ছা এখানেও পুট অন দিয়েছে, তো পুট অফ, OFF, পুট অফ মানে হচ্ছে মুলতবি রাখা, পুট অফ মানে হচ্ছে মুলতবি রাখা, মুলতবি রাখা, ঠিক আছে। পুট আউট মানে কি, পুট আউট মানে হচ্ছে এক্সটিংগুইশ, নিভিয়ে দেওয়া, এক্সটিংগুইশ, GUISH, ঠিক আছে, এক্সটিংগুইশ। তাহলে এখানে পুট অন মানে পরিধান করা, এর সিনোনিম কি হবে, উইয়ার মানে পরিধান করা, ঠিক আছে। পুট অফ মানে হচ্ছে মুলতবি রাখা, ঠিক আছে। সাসপেন্ড করা বলতে পারি, সাসপেন্ড, ওকে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে কি বলেছে, এখানে নিশ্চয়ই পরিধান করার কথা বলছি না, দ্য মিটিং হ্যাজ বিন পুট অফ হবে, পুট অফ, মুলতবি রাখা হচ্ছে টু ফ্রাইডে নেক্সট, এটা ফ্রেজাল ভার্ব রিলেটেড ইরর, ঠিক আছে, ফ্রেজাল ভার্ব রিলেটেড কিন্তু ইরর হয়ে গেল। এবার তাহলে আমরা যাবো নেক্সট কোয়েশ্চেন, তাহলে পুট অফ, দ্য মিটিং হ্যাজ বিন পুট অফ টু ফ্রাইডে নেক্সট। হ্যাঁ, এবার 73 কি বলছে দেখো, 73 বলছে যে, 73 বলছে ইফ ইউ উইল কাম উইথ মি আই শ্যাল বি হ্যাপি। তাহলে আমরা এখান থেকে সেই আবার সেই এক জিনিস জানবো, সেটা হচ্ছে কি ইফ ওয়েন টিল, TILL টিল, আনটিল UNTIL, ইফ ওয়েন টিল আনটিল, আফটার, আর কি আছে বিফোর, ইফ ওয়েন টিল আনটিল, আফটার, বিফোর, আর কি আছে অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে, একসঙ্গে কমা হবে না। তাহলে ইফ ওয়েন টিল আনটিল, আফটার, বিফোর, অ্যাজ সুন অ্যাজ, এদের পরে কোনো সময় আমাদের শ্যাল উইল বসবে না, এদের পরে শ্যাল উইল বসবে না, কিন্তু বাক্যের অন্য অংশে শ্যাল উইল বসবে, দেখো অন্য অংশে শ্যাল উইল আছে। তাহলে এরা থাকলে, এগুলো হচ্ছে কনজাংশন, এইগুলো দিয়ে বাক্য যুক্ত হলে সেই বাক্যটা কন্ডিশনাল বাক্য হয়, মানে হচ্ছে একটা কন্ডিশনাল বাক্য মানে হচ্ছে শর্ত সাপেক্ষ বাক্য, ঠিক আছে। তাহলে এদের সাথে ইফ ওয়েন টিল আনটিল, আফটার, বিফোর, আনলেসটা আমরা বসাইনি, আনলেস, UNLESS, আনলেস মানে যদি না, এদের পরে শ্যাল উইল হবে না, বাক্যের অন্য অংশে শ্যাল উইল হবে। তাহলে এদের সাথে কি হবে, এদের সাথে সিম্পল V1 মানে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, ঠিক আছে। তো শ্যাল উইলের সঙ্গে সিম্পল প্রেজেন্ট টেন্স এদের সাথের অংশে। তাহলে ইফের পরে দেখো উইল দিয়েছে, উইল হবে না, তাহলে ইফ ইউ কাম, উইলটা বাদ দিয়ে শুধু কাম হবে, ইফ ইউ কাম উইথ মি, যদি তুমি আমার সঙ্গে আসো আই শ্যাল বি হ্যাপি, আমি খুশি হব। তাহলে দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার, দেখো কাম উইথ মি, ইফ ইউ কাম উইথ মি আই শ্যাল বি হ্যাপি, তাহলে উইলটা বাদ, মাথায় রাখবে কিন্তু, ভেরি ইম্পর্টেন্ট, এই সমস্ত ওয়ার্ডের পরে শ্যাল উইল হবে না, কিন্তু বাক্যের অন্য অংশে শ্যাল উইল হবে। এবার 74 কি বলছে দেখো, হ্যাঁ 74 কি বলছে দেখো, 74 বলছে যে 74 কি বলছে আমরা দেখবো। 74 বলছে আই ইউজুয়ালি ডিড নট টেক সুগার ইন মাই টি।
তাহলে এখান থেকে আমাদের আবার জানতে হবে কি বলছে, আমি সাধারণত ইউজুয়ালি মানে সাধারণত আমি আমার চাতে সুগার নিই না। ডিড কিন্তু পাস্ট টেন্স, ডিড হচ্ছে V2। তাহলে যে কাজগুলো আমরা প্রতিনিয়ত করি মানে এভরিডে, যে কাজগুলো আমাদের অভ্যেস, প্রতিদিনের অভ্যেস, EVERY, এভরিডেস হ্যাবিট, মানে যে কাজগুলো আমার প্রতিদিনের অভ্যেস, তাই তো? হ্যাঁ, সেই কাজগুলো কিন্তু আমাদের কি হবে, V1 সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। যেটা হচ্ছে চিরন্তন সত্য, সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়, চিরন্তন সত্য, সেই বাক্যগুলো কি হবে, V1 হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তাহলে প্রতিদিনের অভ্যেস মানে কি, হ্যাবিচুয়াল ট্রুথ, যেগুলো আমাদের হ্যাবিট, সেই হ্যাবিটগুলো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে বলবো। যেটা চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, সেখানেও কিন্তু আমাদের V1 সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তাহলে এটা অভ্যেসের কথা বলছে, প্রতিদিনের অভ্যেস, যে আমি সাধারণত চায়ে সুগার নিই না। ঠিক আছে, তো আরেকভাবে বোঝার নিয়ম কি সেটা আমি বলে দিই। কোনো বাক্যের মধ্যে যদি তোমার ইউজুয়ালি, USUALLY, ইউজুয়ালি, আর কি আছে নর্মালি, LLY, ইউজুয়ালি, নর্মালি, আর কি আছে রেগুলারলি, REGULARLY, ইউজুয়ালি, নর্মালি, রেগুলারলি, জেনারেলি, GENERALLY, জেনারেলি। ঠিক আছে, এভরিডে, EVERY, এভরি ডে, আর কি আছে ডেইলি, DAILY, ডেইলি। ঠিক আছে, তো এই সমস্ত ওয়ার্ডগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে, সেই বাক্যটা সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। ঠিক আছে, আই ইউজুয়ালি, নর্মালি, রেগুলারলি, জেনারেলি, এভরিডে, ডেইলি। তাহলে ইউজুয়ালি দেখো আগে আছে সিম্পল প্রেজেন্ট টেন্স, এবং সিম্পল প্রেজেন্ট টেন্সের নেগেটিভ করতে গেলে ডিড নিশ্চয়ই আসে না, ডিড পাস্ট টেন্সে আসে। সিম্পল প্রেজেন্ট টেন্সের নেগেটিভ করতে গেলে আসবে হচ্ছে ডু বা ডাজ, DOES। I do not go to school, he does not go to school। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ডাজ আসবে, আর যদি থার্ড পার্সন সিঙ্গুলার না হয় তাহলে ডু আসবে। তাহলে আই ইউজুয়ালি, আই নিশ্চয়ই থার্ড পার্সন নয়, ফার্স্ট পার্সন। আই ইউজুয়ালি ডু নট টেক সুগার, তাহলে ডু নট টেক দেখো অপশানে আছে, দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার, বি, আই ইউজুয়ালি ডু নট টেক। ঠিক আছে, বোঝা গেল? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, আই ইউজুয়ালি, আমি সাধারণত চায়ে সুগার নিই না। ওকে, 74, 75। চলো, সব বিষয়গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবার কি বলছে দেখো, 75 বলছে, যেটা 75 বলছে, দ্য বয় সেইড দ্যাট, বালকটা বলেছিল যে হি হ্যাজ রিড দ্য বুক। বা প্রথমে কি আছে দেখো, প্রথমে আছে সিম্পল পাস্ট, তাহলে এখানে হ্যাজ রয়েছে, এটাকেও পাস্ট টেন্সে করতে হবে। ওকে, তাহলে পাস্ট করতে গেলে আমাদেরকে হ্যাজটাকে হ্যাড করে দিলে হবে। কারণ কি, বাইরের অংশে তো আমার কোনো ভুল নেই, আমার যেখানে আন্ডারলাইন করা আছে সেখানে ভুল থাকতেও পারে, না থাকতেও পারে, থাকতেও পারে। সেইড যেহেতু আমাদের V2 পাস্ট টেন্স, তাহলে এখানেও তো আমাদের পাস্ট টেন্স করতে হবে। তাহলে পাস্ট টেন্স করতে গেলে হ্যাজটাকে হ্যাড করে দিলে হয়ে যাবে। দ্য বয় সেইড, বালকটা বলেছিল, দ্যাট যে হি হ্যাড রিড দ্য বুক। এইবার দেখো একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে, বাইরে দেখো সেইড V2 আর এখানে হ্যাড V3, হ্যাড প্লাস V3 হলো। ঠিক আছে, রিড হচ্ছে হ্যাড, হ্যাডের পরে রিডের তো তিনটে ফর্মই সেম, রিড, রেড, রিড, উচ্চারণটা শুধু পাল্টায় কিন্তু রিডের ফর্ম তো সেম থাকে, রিড, রেড, রিড, যাই হোক না কেন READ হবে। তাহলে হ্যাড প্লাস V3 কেন হলো, দেখো আমরা বলেছিলাম না অতীত মানে হচ্ছে পাস্ট, অতীত মানে হচ্ছে পাস্ট, পাস্টে দুটো কাজ হলে যেটা আগে হয় সেখানে হবে হচ্ছে হ্যাড প্লাস V3, আর যেটা পরে হবে সেটা সিম্পল V2, তাই তো? সে বলেছিল, হি সেইড দ্যাট হি হ্যাড রিড দ্য বুক, তাহলে আগে বইটা পড়েছিল, তারপরে সে বলেছিল যে আমি বইটা পড়েছি। তাহলে আগে যে কাজটা হয়েছে সেখানে হ্যাড V3 তো হবেই, সেই কারণে এখানে হ্যাড রিড হলো, এটা সিম্পল V2। ওকে, তাহলে হ্যাড রিড, হি হ্যাড রিড, A is the correct answer. The boy said he had read the book. Okay, next 76. হ্যাঁ 76 কি বলছে দেখো, 76 বলছে আনলেস, যদি না দে মডিফাই দ্য সিস্টেম, তারা সিস্টেমকে মডিফাই করে, আওয়ার ফিউচার মানে বদলায়, ঠিকঠাক করে, আওয়ার ফিউচার আমাদের ভবিষ্যৎ জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্ম উইল সাফার, ভুগবে। তাহলে এবার দেখো এইখানটাতে একটা জিনিস বলে দিই। এবার মনে করো কোনো একটা কান্ট্রি, COUNTRY, ঠিক আছে, এবার কান্ট্রিতে যদি আমি 3, 4 জন, 5 জন বা 10 জন লোককে বলি যে তারা মডিফাই করবে, বাক্যটা ঠিক আছে, কিন্তু এই 10 জনকে বলা মানে ব্যাপারটা একটুখানি স্পেসিফাই করা, যে ওই 10 জনই হচ্ছে ক্ষমতাবান, ওই 10 জনই সব কিছু পরিবর্তন করবে, যেটা একটা গণতান্ত্রিক ডেমোক্রেটিক কান্ট্রিতে বলাটা ঠিক নয়। ডেমোক্রেটিক, CRATIC, ঠিক আছে, ডেমোক্রেটিক। তো একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে কোনো 10 জন, কোনো 5 জন, কোনো 7 জন ব্যক্তি কোনো একটা দেশের সমস্ত কিছু সিস্টেম বদলাবে, এই বিষয়টা বলাটা ঠিক নয়। ঠিক আছে, সেই কারণে আমরা এটাকে অ্যাক্টিভে রাখবো না, কোনো সাবজেক্ট আমরা দেবো না, নিরপেক্ষ থাকবো, ঠিক আছে, ইম্পার্শিয়াল থাকবো, পার্শিয়ালিটি করবো না। ক্ষমতায় থাকলেও আমরা তাদের নামটা বলবো না,
আমরা প্যাসিভে রেখে দেবো, কোনো সাবজেক্ট দেবো না, আনলেস যদি না দে মডিফাই দ্য সিস্টেম। দে কে বলছি মানে আমরা বলেই দিচ্ছি একনায়কতন্ত্র, যে তারাই সমস্ত কিছু পরিবর্তন করবে। তো এটা একনায়কতন্ত্র নয়, ডেমোক্রেটিক কান্ট্রি, যেখানে গণতন্ত্রের ক্ষেত্রে মানুষ, জনগণ, ঠিক আছে, জনগণই হচ্ছে সব সমস্ত ক্ষমতার ওপরে। তো দে আমরা দিতে পারবো না, বাক্যটা প্যাসিভ রেখে দেবো, সাবজেক্ট দেবো না, কারা পরিবর্তন করেছে। তো প্যাসিভ করতে গেলে কী হবে, আনলেস দ্য সিস্টেম ইজ মডিফাইড। তো কেন ইজ মডিফাইড হচ্ছে, দেখো আমি কি বলছি, আই ইট রাইস, দেখো এখানে সাবজেক্ট আমি ভাত খাচ্ছি, সেই কারণে একটা অ্যাক্টিভ। এই যে আই ইট খাওয়া কাজটা আমি করছি। এবার এটাকে প্যাসিভ করলে কী হবে, আমি কি খাই, ভাতকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাবো, অবজেক্ট আগে আনতে হবে রাইস, তাহলে রাইস গোনা যায় না একটা, তাহলে ইজ। ভার্বের ফার্স্ট ফর্ম যেহেতু অ্যামিজারের যে কোনো একটা হবে হেল্পিং ভার্ব, একটা বলে ইজ, রাইস ইজ। মেন ভার্বের থার্ড ফর্ম ইটেন, ইএন, রাইস ইজ ইটেন। এইবার এইটাকে মনে করো আমি বাই মি দিতেও পারি, এবার যদি বাই মি না দিই তাহলে আমি বোঝাচ্ছি না কে খায়। আই ইট রাইস, আমি ভাত খাই, এটার বাংলা। আর রাইস ইজ ইটেন মানে ভাতকে খাওয়া হয়। এবার এই যে বাই মি, এটা যদি আমি না দিই তাহলে বোঝা যাবে না যে কে ভাতটা খাচ্ছে, শুধু মিনিং হবে ভাতকে খাওয়া হয়, আমার দ্বারা না কার দ্বারা, এটা কিন্তু আমরা বলছি না। এই জায়গাটাতেই আমরা ইম্পার্শিয়াল থাকতে হবে এই ক্ষেত্রে। শুধু রাইস ইজ ইটেন প্যাসিভ করে দেবো, অ্যাক্টিভে রাখলে তো সাবজেক্টকে মেনশন করতে হচ্ছে, তার মানে একনায়কতন্ত্র হয়ে যাচ্ছে, যে তারাই বদলাতে পারে, তারাই মডিফাই করতে পারে। তো সেই কারণে আমাদেরকে প্যাসিভে রেখে দেবো, সাবজেক্ট দেবো না। ওকে, তো এখানে দেখো কি বলেছে, তাহলে আমি কি বললাম, যে প্যাসিভ করতে গেলে কী হবে, আগে অবজেক্ট কি মডিফাই করবে, সিস্টেম। মডিফাই ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে প্যাসিভ করতে গেলে ইজ আসবে, সিস্টেম একটা, তো দ্য সিস্টেম ইজ মডিফাইড। তাহলে আনলেস দ্য সিস্টেম ইজ মডিফাইড, তো কোথায় আছে দেখো, আনলেস দ্য সিস্টেম ইজ মডিফাইড, দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার। আনলেস দ্য সিস্টেম ইজ মডিফাইড, এবার এই বাই কাদের দ্বারা সেটা আমরা বলা নেই কিন্তু এখানে, ঠিক আছে, এটা না দিলেই কি হবে, ডেমোক্রেটিক কান্ট্রি বোঝাবে। ওকে, তাহলে আনলেস যদি না দ্য সিস্টেম ইজ মডিফাইড, সিস্টেমটা মডিফাইড হয়, আবার ফিউচার জেনারেশনস, আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো উইল সাফার, ভুগবে। বোঝা গেল, ক্লিয়ার? তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 77 কি বলছে দেখো, হ্যাঁ 77 কি বলছে আমরা একটু দেখে নেব। ওকে, হ্যাঁ 77 কি বলছে দেখো, সিনসিয়ার ওয়ার্কার্স, যারা হচ্ছে সিনসিয়ার ওয়ার্কার, যারা তাদের কাজের প্রতি খুবই আর কি যত্নবান, তাহলে যত্নবান কর্মীরা ডু নট, দেখো এখানে ওয়ার্কার্স কিন্তু প্লুরাল, সেই কারণে কিন্তু ডু হয়েছে, একজন হলে ডাজ নট হতো। তা বলছে সিনসিয়ার ওয়ার্কার্স, যত্নবান কর্মীরা, ডু নট রেস্ট, তারা রেস্ট নেয় না, টিল দে হ্যাভ রিচড, যতক্ষণ না পর্যন্ত তারা পৌঁছেছে পারফেকশন, একদম সঠিক ইন দেয়ার ওয়ার্ক, তাদের কাজটাকে একদম সঠিকভাবে তারা তাদের কাজের মধ্যে তারা সঠিকতাকে অ্যাচিভ করেছে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু বিশ্রাম নেয় না। তাহলে এখানে রিচ হয় না, সঠিকতা, কোনো বিষয়ে পারফেকশন আমরা কি করি, আমরা অর্জন করি। তাহলে অর্জন করা ইংলিশ কি, অ্যাচিভ, ACHIEVED, ঠিক আছে, সঠিকতাকে আমরা পারফেকশনকে অ্যাচিভ করি। তাহলে টিল দে হ্যাভ রিচড হবে না, রিচ মানে তো পৌঁছানো, তাহলে সঠিকতায় পৌঁছানো হয় না, সঠিকতাকে আমরা অর্জন করি, অ্যাচিভ করি, ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখানে টিল দে হ্যাভ অ্যাচিভড হবে, দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে সিনসিয়ার ওয়ার্কার্স, যত্নবান কর্মীরা, ডু নট টেক রেস্ট বা ডু নট রেস্টটা এখানে ভার্ব, বিশ্রাম নেয় না, টিল যতক্ষণ না পর্যন্ত দে হ্যাভ অ্যাচিভড পারফেকশন, তারা পারফেকশনকে অ্যাচিভ করছে ইন দেয়ার ওয়ার্ক, তাদের কাজে। ওকে, এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট 78 কি বলছে দেখো, হ্যাঁ 78 কি বলছে আমরা দেখব। 78 বলছে যে রাজেশের এবিলিটি টু ইউজ লোকাল ল্যাঙ্গুয়েজ, রাজেশের যে দক্ষতা টু ইউজ ব্যবহার করতে লোকাল ল্যাঙ্গুয়েজ, যে লোকাল ভাষাটা, ঠিক আছে, সেই ভাষাটা ব্যবহারের যে তার দক্ষতা, সেই দক্ষতাটা আমাদেরকে সারপ্রাইজ করে দিয়েছিল। দেখো এবিলিটি সাধারণত কোনো ভাষা বলতে পারা, সেটা কিন্তু এবিলিটির মধ্যে পড়বে না। তো কোনো ধরো গাড়ি চালানো, ড্রাইভ, এবিলিটি টু ড্রাইভ, কোনো একটা স্পেশাল কাজ করতে পারা, সেটাকে আমরা বলতে পারবো এবিলিটি দিয়ে বলতে পারি, ঠিক আছে। ড্র মানে কি একটা বিশাল, এটা এক্সক্লুসিভ এবিলিটি, ঠিক আছে, ড্র মানে আঁকা, ঠিক আছে। তো হ্যাঁ, এবার কথা বলা, এই বিষয়টাকে কোনো একটা নির্দিষ্ট ভাষা বলা, এটাকে আমরা এবিলিটি বলবো না, ঠিক আছে। পরিচিতি, এই ভাষার ক্ষেত্রে আমরা পরিচিতি শব্দটা ইউজ করবো, ঠিক আছে, পরিচিতি। তাহলে রাজেশের এমনি বলতে পারি যে রাজেশের এবিলিটি টু ইউজ লোকাল ল্যাঙ্গুয়েজ সারপ্রাইজড মি, আমাকে অবাক করে দিয়েছিল, যে লোকাল ভাষা, সে যেখানে কাজ করতে গেছিলো সেই জায়গার যে লোকাল আঞ্চলিক ভাষা, সেই ভাষাটার বলার যে দক্ষতা, বলতে গেলে ঠিক আছে, কিন্তু আমরা
আমরা কি বলবো, পরিচিতি, কোনো একটা নির্দিষ্ট ভাষার সঙ্গে তার যে পরিচিতি ছিল সেই পরিচিতিটা আমাকে কিন্তু অবাক করে দিয়েছিল, ঠিক আছে। পরিচিতি মানে সে ভালো বলতে পারতো, ঠিক আছে। তাহলে এবিলিটি টু আমরা ইউজ করবো না, আমরা কি করবো, পরিচিতি বলতে গেলে ফ্যামিলিয়ার উইথ, রাজেশের ফ্যামিলিয়ারিটি, পরিচিতি উইথ, আর ফ্যামিলিয়ারিটির সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ বসবে। তাহলে রাজেশের ফ্যামিলিয়ারিটি উইথ লোকাল ল্যাঙ্গুয়েজ সারপ্রাইজড মি। আর এবিলিটি কোথায় ইউজ করবো, এবিলিটি টু ড্রাইভ, এবিলিটি মানে স্পেশাল এক্সক্লুসিভ যে আমাদের দক্ষতা, সেখানে আমরা এবিলিটি ইউজ করতে পারি। মাই এবিলিটি টু সুইম ওয়েল, ঠিক আছে, মাই এবিলিটি টু ড্র ওয়েল, মাই এবিলিটি টু ড্রাইভ, ঠিক আছে। তো এগুলো হচ্ছে একটা স্পেশাল এক্সক্লুসিভ দক্ষতা, তো এগুলোর ক্ষেত্রে আমরা এবিলিটি ইউজ করবো, ওকে। হ্যাঁ, আর এখানে এ দাগের মিনিংটা আমরা দেখে নিই, এ দাগের মিনিংটাও দেখে নেবো, কনফিডেন্স উইথ, কনফিডেন্স উইথ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কনফিডেন্স উইথ বলতে গেলে আমাদের হচ্ছে কারোর সঙ্গে, মনে করো আমি বললাম আই হ্যাভ, আমি বললাম আই হ্যাভ কনফিডেন্স, হ্যাঁ কনফিডেন্স, আচ্ছা এটা আমি মুছে দিই, তাহলে বিষয়টা ভালো হবে। কনফিডেন্সের সঙ্গে উইথও বসা, কনফিডেন্সের সঙ্গে টু বসা। আই হ্যাভ কনফিডেন্স উইথ বলবো মানুষের ক্ষেত্রে প্রিপোজিশন, কনফিডেন্স উইথ হিম, আই হ্যাভ কনফিডেন্স উইথ হিম, মানে আমার তার উপরে বিশ্বাস আছে। কনফিডেন্স উইথ মানে কারোর উপরে বিশ্বাস রাখা, ঠিক আছে। তো মানুষের ক্ষেত্রে কনফিডেন্স উইথ হবে, আর যদি জিনিস হয় কনফিডেন্স টু, আই হ্যাভ কনফিডেন্স টু মাই সাইকেল, টু মাই বাইক, BIKE, বা টু মাই কার। তাহলে দেখো জিনিসের ক্ষেত্রে কিন্তু কনফিডেন্স উইথ হচ্ছে না, টু হচ্ছে, আর মানুষের ক্ষেত্রে কনফিডেন্স উইথ হচ্ছে। আই হ্যাভ কনফিডেন্স উইথ হিম, আমার তার উপরে বিশ্বাস আছে। আই হ্যাভ কনফিডেন্স টু মাই বাইক, আমার বাইকের উপরে ভরসা আছে, ওকে, ভেরি ক্লিয়ার। তাহলে এইভাবে আমাদের কিন্তু জানতে হবে। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার নেক্সট চলো, হ্যাঁ এবার আমরা নেক্সট যাবো। নেক্সট কী বলছে দেখো, নেক্সট 79, হ্যাঁ 79 কি বলছে দেখো, 79 বলছে যে উইল ইউ লেট মি বড়ো সাম মানি, বলছে তুমি কি আমাকে কিছু পয়সা ধার দেবে ইন দিস আওয়ার অফ নিড, মানে বলতে চেয়েছে তুমি কিছু পয়সা কি আমাকে ধার দেবে এই প্রয়োজনের সময়। নিড মানে প্রয়োজন, ইন আওয়ার অফ নিড মানে হচ্ছে প্রয়োজনের সময়। ধার দেওয়া, বড় মানে তো ধার করা, ঠিক আছে। আর আমরা যখন লেট দিয়ে বাক্য বলি তার মিনিংগুলো কি হয়, আমি বললাম লেট মি গো, আমাকে যেতে দাও, লেট মি ইট, আমাকে খেতে দাও, লেট মি সি, আমাকে দেখতে দাও, লেট মি স্লিপ, আমাকে ঘুমাতে দাও। তাহলে এখানে যদি আমরা লেট রাখি, মিনিং কি হচ্ছে, উইল ইউ লেট মি, তুমি কি আমাকে অনুমতি দেবে বড় ধার করতে, সাম মানে কিছু পয়সা, ইন দিস আওয়ার অফ নিড, এই প্রয়োজনের সময়। তো সেটা অ্যাকচুয়ালি আমরা বলি না, আমরা একজন ব্যক্তি যদি পয়সার দরকার হয় আর একজন ব্যক্তির কাছে গিয়ে আমরা কি বলি, নর্মালি আমরা কি বলি, তুই কি আমাকে কিছু পয়সা ধার দিবি। তা আমার পয়সার দরকার হলে, আমি ধার করার দরকার হলে কারোর কাছ থেকে আমি অনুমতি কেন নেব, তার কাছ থেকে আমি পয়সা ধার চাইবো, রিকোয়েস্ট করব, তার কাছ থেকে অনুমতি নিয়ে অন্য কারোর কাছ থেকে আমি পয়সা চাইবো, সেটা কি হয়, সেটা আমরা করি না। তো এই বাক্যটা ইললজিক্যাল, ঠিক আছে। তো আমি কি বলবো, উইল ইউ, ধার দেওয়া কি, লেন্ড, উইল ইউ লেন্ড মি, উইল ইউ লেন্ড মি সাম মানি, ঠিক আছে, উইল ইউ লেন্ড মি সাম মানি, কোথায় আছে দেখো, উইল ইউ লেন্ড মি, বি ইজ দ্য কারেক্ট আনসার। লেন্ড মানে ধার দেওয়া, যার কাছে যাবো সে আমাকে ধার দেবে, সেই কারণে লেন্ড শব্দটা আমরা ইউজ করব। বড় মানে ধার করা, আমি করছি কিন্তু যার কাছে যাচ্ছি সে তো আমাকে দেবে ধার, তাহলে লেন্ড হবে। তাহলে উইল ইউ লেন্ড মি সাম মানি ইন দিস আওয়ার অফ নিড, ওকে। তাহলে উইল ইউ, এই লেট মি বড় সাম মানি, এটা উঠে যাবে, হবে কি উইল ইউ লেন্ড মি সাম মানি, এই উইল ইউ লেট থাকবে না, এটা হবে লেন্ড, উইল ইউ লেন্ড মি, হ্যাঁ বড় বাদ যাবে, তাহলে উইল ইউ লেন্ড মি সাম মানি, ওকে ক্লিয়ার, বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট, হ্যাঁ 80 কী বলছে দেখো, হ্যাঁ 80 দাগ কী বলছে আমরা দেখে নেব। 80 দাগ বলছে কি, আই হ্যাভ নেভার বিন হিয়ারিং ফ্রম হিম, আমি তার কাছ থেকে কখনোই শুনিনি সিন্স হি লেফট আমেরিকা। তাই আমরা আগে আলোচনা করেছি, সিন্সের পরে দেখো সিম্পল পাস্ট, লেফট V2 আছে সিম্পল পাস্ট, আর সিন্সের আগে আমরা কি জানি, পারফেক্ট টেন্স হবে। সিন্সের আগে পারফেক্ট, সিন্সের পরে হচ্ছে কিন্তু সিম্পল V2, ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, মাথায় রাখতে হবে কিন্তু। এবার দেখো সিন্সের আগে যেহেতু পারফেক্ট, এবার দেখো হিয়ারের সঙ্গে আইএনজি দিয়েছে। তো আমরা একটু আগেই বললাম যে কিছু কিছু ভার্ব আছে যারা নন প্রোগ্রেসিভ ভার্ব, তাহলে হিয়ার ভার্ব হিসেবে বসলে তার সঙ্গে কোনো সময় আইএনজি বসবে না, নন প্রোগ্রেসিভ ভার্ব, ওকে। আমরা বলতে পারি, দেখো এইরকম বলতে পারি যে হিয়ারিং, HEARING, হিয়ারিং ইজ আ গুড থিং, হিয়ারিং ইজ আ গুড থিং, HING, শোনা হলো একটা ভালো জিনিস। দেখো এখানে আমি হিয়ারিং ব্যবহার করেছি, গুলিয়ে ফেললে চলবে না। আমি বললাম কি, হিয়ার শব্দটা মানে হচ্ছে শোনা, এই হিয়ার শব্দটা একটা ভার্ব, এবং এই ভার্বটা যদি বাক্যে ভার্ব হিসেবেই বসে
তাহলে তার আইএনজি ফর্ম হবে না। এখানে কিন্তু হিয়ারিং শোনা, এখানে ভার্ব হচ্ছে ইজ, এখানে শোনা কিন্তু বাক্যের সাবজেক্ট নাউন, তাহলে এখানে কোনো ভার্ব যদি আইএনজি ফর্মে ইউজ হয়, কোনো ভার্ব যদি আইএনজি ফর্মে ইউজ হয় এবং সেটা যদি নাউনের কাজ করে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে জিরান্ড, জিইআরইউএনডি, জিরান্ড। ভেরি ক্লিয়ার, দেখো জিরান্ডটাও তোমাদের শেখা হয়ে গেল। কোনো ভার্বের আইএনজি যুক্ত ফর্ম যদি বাক্যে নাউনের কাজ করে, নাউন, তাকে আমরা বলবো হচ্ছে জিরান্ড। তাহলে এখানে ভার্ব নয়, সেই কারণে আইএনজি ফর্মে দিয়েছি। ভার্ব হচ্ছে এখানে ইজ, শোনা হয় একটা গুড থিং, ভালো জিনিস। এই জিনিসটা কিন্তু তোমাদের ডিফারেন্সটা বুঝতে হবে। ওকে, তাহলে এবার প্রশ্নে ফিরে যাই আমরা। তাহলে হিয়ার ভার্ব হিসেবে বসলে হিয়ারের সঙ্গে আইএনজি হয় না, তাহলে এখানে ভার্ব আছে, বাদ দেবো, হবে না। তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট পারফেক্টে করবো, হ্যাভ বিন হিয়ারিং দেবো না। উই হ্যাভ নেভার হার্ড, সিম্পল প্রেজেন্ট পারফেক্ট করবো, উই হ্যাভ নেভার হার্ড। দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, উই হ্যাভ নেভার হার্ড। আই হ্যাভ হার্ড, ভালো করে বোঝো, আই হ্যাভ হার্ড, HEARD, আই হ্যাভ হার্ড মানে কি আমি শুনেছি, আর একটা নেভার দিলে কি হবে, NEVER, আই হ্যাভ নেভার হার্ড আমি কখনোই শুনিনি, তো সেটাই দিয়েছি, আই হ্যাভ নেভার হার্ড আমি কখনোই শুনিনি, ফ্রম হিম তার কাছ থেকে, সিন্স হি লেফট সে চলে যাওয়ার পর থেকে, ফর আমেরিকা আমেরিকায় চলে যাওয়ার পর থেকে। ওকে গেল, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 81। আর আরেকদিন আগের দিনের ক্লাসে আমরা বলেছিলাম কি, আগের দিনের ক্লাসে আমি বলেছিলাম যে এখানটা দেখো ফর কেন হলো, দেখো এখানে লেফটের পরে ফর দিয়েছে, আমেরিকা কোনো জায়গায় গেলে তো আমরা প্রিপোজিশন কি দিই, টু, তাহলে এখানে লেফটের পরে কেন ফর দিয়েছে এটাও জানতে হবে, ঠিক আছে। তো বলে দিই, আগের দিন ক্লাস, যারা প্রতিদিন ক্লাসগুলো ফলো করো তারা কিন্তু সেই সমস্ত বিষয়গুলো জানবে। তো স্টার্ট, কোনো জায়গার উদ্দেশ্যে রওনা হওয়া বললে এই সমস্ত ওয়ার্ডের পরে ফর হয়, টু হবে না, ঠিক আছে। কোনো জায়গা বললেও টু হবে না, START, স্টার্ট, স্টার্টের পরে ফর হবে, আই স্টার্টেড ফর কলকাতা, আই এম স্টার্টিং ফর কলকাতা, ঠিক আছে, আই হ্যাভ স্টার্টেড ফর কলকাতা। কোনো জায়গার উদ্দেশ্যে রওনা হওয়া বললে স্টার্টের পরে লিভ, LEAVE, লিভ, এরপরে ফর হবে। আর কি আছে, ডিপোর্ট, DEPART, ডিপোর্ট, লিভ ফর, স্টার্ট ফর, ডিপোর্ট। আর কি আছে, বাউন্ড, BOUND, দ্য ট্রেন ইজ বাউন্ড ফর কলকাতা, ঠিক আছে। তো কোনো জায়গার উদ্দেশ্যে রওনা হওয়া বললে এই সমস্ত ওয়ার্ডের পরে কিন্তু ফর বসে, সেই কারণে ওখানে লিভের সেকেন্ড ফর্ম লেফট, ফর আমেরিকা দিয়েছে, ঠিক আছে। ওকে ক্লিয়ার, তাহলে এবার চলো নেক্সট, ঠিক আছে। এবং সেই কারণেই দেখো এখানে এই লেফটের পরে ফর দিয়েছে, সে যবে থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল তবে থেকে তার কাছ থেকে কিছু শোনা হয়নি। 81 কি বলছে দেখো, 81 বলছে উই হ্যাভ টু নো দ্যাট উই ক্যান অ্যাচিভ থিংস স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি। বলছে আমাদেরকে অবশ্যই হ্যাভ টু মানে কি, হ্যাভ টু মানে জানতে হবে, আমাদেরকে জানতে হবে দ্যাট উই ক্যান অ্যাচিভ, আমরা পারি অ্যাচিভ করতে, থিংস জিনিসপত্রগুলো, স্লোলি ধীরে ধীরে, অ্যান্ড গ্র্যাজুয়ালি, নট ওভারনাইট। ওভারনাইট মানে কি, রাতারাতি, ওভারনাইট মানে হচ্ছে রাতারাতি, আমরা রাতারাতি কোনো কিছু জানতে পারি না, আমরা ধীরে ধীরে এবং গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সব কিছু জানতে পারি। এটা আমাদের জানা উচিত, এই বিষয়টা, যে কোনো কিছু শিখতে হলে, কোনো কিছু জানতে হলে আমাদের কিন্তু ধীরে ধীরে হবে, স্লোলি এবং গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে ধীরে ধীরে জানতে হবে। তো এবার দেখো হ্যাভ টু গো আর মাস্টের মধ্যে ডিফারেন্স কি, দুটো সেম। মনে করো আই হ্যাভ টু গো টু, মনে করো কলকাতা বললাম, আই হ্যাভ টু গো টু কলকাতা। এবার আমি যদি বলি আই মাস্ট গো টু কলকাতা, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, আই মাস্ট গো টু কলকাতা, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। হ্যাভ টু মানে আমাকে যেতে হবে, আমি অবশ্যই যেতে বাধ্য, মানে আমাকে যেতে হবে। আর মাস্ট মানে কি, মাস্ট মানে আমাকে যেতেই হবে, আমি না গিয়ে থাকতে পারবো না। এর মধ্যেও আছে না গিয়ে থাকতে পারবো না, কিন্তু মাস্ট একটু বেশি জোরালো, মাস্ট হচ্ছে একটু বেশি জোরালো। তাহলে আই হ্যাভ টু গো টু কলকাতা, আমাকে অবশ্যই যেতে হবে। আর মাস্ট মানেও হচ্ছে, মাস্ট মানে একদম না গিয়ে থাকতেই পারবো না। মাস্টটা, হ্যাভ টু আর মাস্ট দুটো সেম মিনিং, কিন্তু মাস্ট বেশি জোরালো, তো এখানে আমাদেরকে মাস্ট দিতে হবে। উই হ্যাভ টু নো কোনো ভুল নেই, কিন্তু মাস্ট দিলে বেশি ব্যাপারটা জোরালো হবে। উই মাস্ট নো, আমাদেরকে অবশ্যই জানতে হবে দ্যাট যে উই ক্যান অ্যাচিভ থিংস, জিনিসপত্রগুলোকে আমরা অ্যাচিভ করি স্লোলি ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে, নট ওভারনাইট, রাতারাতি নয়, ঠিক আছে। হ্যাভ টু কোনো ভুল নেই, কিন্তু যেখানে মাস্ট থাকবে আমরা মাস্টটাকেই প্রেফার করব। ওকে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 82। 82 কি বলছে দেখো, 82 বলছে যে নাথিং অ্যাবাউট, নাথিং অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্টের কি কোনো বিষয়ই, নাথিং মানে দেখো অ্যাবাউট প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট নাথিং, সেই কারণে কিন্তু এখানে হ্যাজ রয়েছে। তাহলে নাথিং অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্টের কোনো কিছুই হ্যাজ কাম টু হার নলেজ, মানে হ্যাজ কাম মানে এসেছে, টু হার নলেজ তার নলেজে। দেখো এবার
এবার দেখো সাবজেক্ট এই যে অ্যাক্সিডেন্টের বিষয়ে কোনো কিছু এ কি নিজে নিজে আসে? নিজে নিজে আসে না। অ্যাক্সিডেন্টের ঘটনা, অ্যাক্সিডেন্টের সম্পর্কে কোনো কিছু আমার কাছে কি নিজে নিজে আসবে? কোনো ব্যক্তি আমাকে বলবে, তারপরে আমি জানতে পারবো। তাহলে সাবজেক্ট নিজে কাজ করে না তো, তাহলে বাক্যটা আমরা হ্যাজ কাম এইভাবে লিখবো না, অ্যাক্টিভে লিখবো না, ঠিক আছে? আমরা কি বলবো? তো মনে করো আমি বললাম আই নো ইট, আমি এটা জানি, ঠিক আছে? এই বাক্যটা প্যাসিভ করলে কি হবে? আমি কি জানি? ইট, নো হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, ইট ইজ নোন, KNOWN, ইট ইজ নোন। আর নোনের পরে বাই বসে না প্যাসিভে, আমরা জানি নোনের পরে টু বসে, টু আর আইটা লাস্টে গেলে মি। দেখো এটা আমি বলতে পারি যে ইট ইজ নোন টু মি, আই নো ইট, আমি জানি এটা। যার প্যাসিভ করলে কী হবে? ইট ইজ নোন টু মি, এটা আমার কাছে পরিচিত। তো আমি এই ফর্মটা এখানে ইউজ করতে পারি, যেহেতু এই যে ঘটনার বিষয়টা, এই বিষয়টা কোনো সময় একা একা হেঁটে হেঁটে আমার কাছে আসবে না, কেউ কোনো ব্যক্তি আমাকে বলবে, তাহলে আমরা প্যাসিভে রাখবো, ঠিক আছে? নাথিং অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট ইজ নোন টু হার নলেজ, ইজ নোন টু হার নলেজ, ঠিক আছে? এইটা বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো ইজ নোন টু হার নলেজ, ইজ নোন মানে কি পরিচিত, নাথিং অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট। এবার হ্যাজ কাম দিলে কি হবে? এসেছে, আই হ্যাভ কাম মানে কি হবে? ভালো করে ব্যাপারটা বোঝো। আই হ্যাভ কাম, আমি এসেছি, টু হার, তার কাছে, এটা বলতে পারি, কারণ এখানে সাবজেক্ট আমি এই আশা কাজটা নিজেই করছি, আই হ্যাভ কাম অ্যাক্টিভ, ঠিক আছে? কিন্তু কোনো একটা ঘটনা, কোনো একটা ইনফরমেশন, তাহলে আমি কি বলতে পারি যে ইনফরমেশন সঙ্গে কোনো সময় এস হয় না, মাথায় রাখবে। ইনফরমেশন ওয়ার্ডের সাথে কোনো সময় এস হয় না, সিঙ্গুলার। তাহলে হ্যাজ, ইনফরমেশন হ্যাজ কাম টু মি, কখনো বলবো ইনফরমেশন হ্যাজ কাম টু মি? বলবো না। শি হ্যাজ গিভেন মি দ্য ইনফরমেশন, ঠিক আছে? বা আই অ্যাম নোন টু দিস ইনফরমেশন, আই অ্যাম নোন টু দিস ইনফরমেশন। তো এখানে ইনফরমেশন নিজে হাঁটতে পারে না, তাহলে এই বাক্যটা কিন্তু ইললজিক্যাল। তো এখানেও তাই হলো, নাথিং অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্টের ঘটনা, এটা তো একটা ফ্যাক্ট, এটা একটা ইনফরমেশন, তো এটা নিজে নিজে হ্যাজ কাম আসতে পারে না, বাক্যটা ইললজিক্যাল। সেই কারণে আমরা কিন্তু ইজ নোন করলাম, প্যাসিভ করে দিলাম, যে নাথিং অ্যাবাউট দ্য ইনসিডেন্ট ইজ নোন টু হার নলেজ। ওকে, এবার চলো নেক্সট 83 কি বলছে। হ্যাঁ 83 কি বলছে দেখো, 83 বলছে যে 83 বলছে 83 কি বলছে আমরা দেখবো। 83 বলছে 1000 রুপিস, দেখো 1000 রুপিস হোক, লাখ হোক, LAKH, ঠিক আছে? 10 লাখ বলতে পারি, 10 লাখ রুপিস, ঠিক আছে? 10 লাখ রুপিস বললাম, 10 লাখ রুপিস, RUPEES। বিষয়টা হচ্ছে কি, সেটা 10 লাখ বলুক, 1 কোটি বলুক, 10 কোটি বলুক, 1000 কোটি বলুক, যতই বলুক না কেন, যখন টাকার অ্যামাউন্টটা থাকবে সেটা কিন্তু একটাই অ্যামাউন্ট। 10,000 টাকা মানে অ্যামাউন্ট একটাই, সিঙ্গুলার। তাহলে 1000 রুপিস, 1000 টাকা, কিন্তু অ্যামাউন্ট তো একটাই, তাই তো, সিঙ্গুলার। এই ক্ষেত্রে যেমন ধরো আমি বললাম 10 কিলোমিটার, এই জায়গা, এটা একটা পোল মনে করি, আর এটা একটা মাইলস্টোন। তাহলে এই মাইলস্টোন থেকে এই মাইলস্টোনের মধ্যে দূরত্ব আমি বললাম 100 কিলোমিটার্স, KM, ঠিক আছে? 100 মিটার্স। এইবার দেখো এই যে দূরত্ব, এটা তুমি কি করে গুনবে? দূরত্ব তো একটাই, তাহলে কিলোমিটার এবং এই ক্ষেত্রে, এই রুপিসের ক্ষেত্রে অ্যামাউন্ট বড় হলেও সেটা কিন্তু সিঙ্গুলার, একটাই অ্যামাউন্ট। 10,000 টাকা, 10 কোটি টাকা, 1000 কোটি টাকা, 100 কিলোমিটার, 1000 কিলোমিটার, ঠিক আছে? দূরত্ব তো গুনতে পারবো না, একটাই দূরত্ব, সিঙ্গুলার সাবজেক্ট, এবং ভার্বটাও সিঙ্গুলার হবে, ইজ হবে। 100 কিলোমিটার্স ইজ আ লং ডিস্টেন্স, 1000 রুপিস ইজ। ওকে, তাহলে এই রুপিসের ক্ষেত্রে এবং কিলোমিটারের ক্ষেত্রে দূরত্ব বেশি হলেও 1000 হোক, 100 হোক, যাই হোক না কেন, সিঙ্গুলার সাবজেক্ট তোমাকে ধরতে হবে। তাহলে এখানে আটটা কী হবে? ইজ হবে। ওকে, বিষয়টা কিন্তু ক্লিয়ার। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। 1000 রুপিস ইজ অল দ্যাট হি ওয়ান্টস। হি থার্ড পার্সন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে ইজ। বলছে 1000 টাকাই হলো সব কিছু যেটা সে চায়। ওকে, তাহলে ইজ মাথায় কিন্তু তোমাকে রাখতে হবে। হ্যাঁ, এবার 84 কি বলছে দেখো। 84 বলছে উড ইট বি ইম্পার্টিনেন্ট মানে কি? অভদ্রতা। বলছে এটা কি অভদ্রতা হবে টু আস্কিং হোয়াই ইউ আর লিভিং? তাহলে টুর পরে ভার্বের কি বসে? টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে V1। টুর পরে কি বসবে? V1, টু আস্ক হোয়াই ইউ আর লিভিং, ঠিক আছে? তাহলে বলছে উড ইট বি ইম্পার্টিনেন্ট, এটা কি অভদ্রতা আমি হবে? টু আস্ক কোথায় আছে দেখো, টু আস্ক, এই যে টু আস্ক, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, তাই তো? টু আস্ক হোয়াই ইউ আর লিভিং, একদম পারফেক্ট। তাহলে এই আস্কিংটা আস্ক হলেই হয়ে যাবে। এইবার আমরা জানি কি টুর পরে সাধারণত ভার্বের ফার্স্ট ফর্ম বসে,
আগের দিনের ক্লাসেও আমরা মেনশন করেছিলাম যে বিশেষ বিশেষ ক্ষেত্রে টু থাকলেও কিন্তু ভার্বের আইএনজি ফর্ম হয়। সেটা কোন ক্ষেত্রে? কয়েকটা ফ্রেজের ক্ষেত্রে। যেমন কি সেই ফ্রেজগুলো? যেমন হচ্ছে লুকিং ফরওয়ার্ড টু, তোমাদের কিন্তু লিখে নিতে হবে, প্রত্যেক দিন আমি একই কথা বলছি। লুকিং ফরওয়ার্ড টু বাক্যের মধ্যে থাকলে টুর পরেও কিন্তু ভার্বের আইএনজি হবে। লুকিং ফরওয়ার্ড টু। আর কি আছে? উইথ এ ভিউ টু। লুকিং ফরওয়ার্ড টু মানে হচ্ছে এক্সপেক্ট, আই এম এক্সপেক্টিং সামথিং। উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু মানে হচ্ছে উদ্দেশ্যে, এই উদ্দেশ্যে। আই কেম হিয়ার উইথ এ ভিউ টু ওয়াচিং দ্য মুভি। আই কেম হিয়ার, আমি এখানে এসেছিলাম, উইথ এ ভিউ টু, একটা উদ্দেশ্যে, টু ওয়াচিং দ্য মুভি। টু ওয়াচ বলবো না কিন্তু, ঠিক আছে? লুকিং ফরওয়ার্ড টু গেল। লুকিং ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু। অ্যাডিক্টেড টু, আসক্ত। আই অ্যাম অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং, আই অ্যাম অ্যাডিক্টেড টু স্মোকিং। তাহলে অ্যাডিক্টেড টু মানে হচ্ছে আসক্ত, এরপরে ভার্বের আইএনজি হবে। আর একটা কি আছে? আর একটা হচ্ছে অ্যামিজার, অ্যাম ইজ আর হচ্ছে ওয়াজ ওয়্যার মানে হচ্ছে বি ভার্ব। কোনো বি ভার্বের পরে যদি ইউজড টু থাকে মানে অভ্যস্ত, ইউজ টু, ঠিক আছে? হ্যাঁ, ওকে। তাহলে ভার্বের আইএনজি হবে। আই অ্যাম ইউজড টু ড্রাইভিং এ কার, আই অ্যাম ইউজড টু মানে আমি হই অভ্যস্ত, একটা গাড়ি চালাতে আমি অভ্যস্ত, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কিন্তু টু থাকলেও ভার্বের আইএনজি হবে। তাহলে এখানে টু আস্ক, ঠিক আছে? এখানে সেরকম কোনো কেস নেই, সেই কারণে আমরা টু আস্ক হোয়াই ইউ আর লিভিং। 84 হয়ে গেল, এবার 85-এ আমরা যাব। প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট নিয়ম তোমাদের কিন্তু লিখে নিতে হবে। এবার চলো 85 কী বলছে দেখো। 85 কী বলছে দেখো। 85 বলছে যে আই স দ্য উমেন, আমি দেখেছিলাম মহিলাটিকে, হুম ইউ সেইড লিভড নেক্সট ডোর। তাহলে দেখো এখানে কিন্তু হুম মানে যাকে, এখানে কি যাকে লাগছে? তুমি বলেছিলে, এই অংশটাকে আমরা একটুখানি ধরবো আলাদা করে। আই স দ্য উমেন, আমি দেখেছিলাম মহিলাটিকে যে তুমি বলেছিলে বাস করে। তাহলে বাস করা কাজটা যে লাগবে, যে। হুম মানে যাকে বা যাদেরকে, হু মানে যে বা যারা। হু মানে যখন আমরা হু দিয়ে যুক্ত করব, ঠিক আছে? ভালো করে বোঝো, কনজাংশন কিন্তু এখানে হুম দিয়ে প্রশ্ন করছে না, হুম দুটো বাক্যকে যুক্ত করছে। যে ওয়ার্ড দুটো বাক্যকে যুক্ত করে তাকে আমরা কি বলি? তাকে কনজাংশন বলি। এবং এখানে কনজাংশনের মিনিং হচ্ছে হু। যখন কনজাংশন তখন হুর মিনিং হবে যে বা যারা, ঠিক আছে? আর হুমের মানে হবে যাকে বা যাদেরকে। তাহলে যাকে বা যাদেরকে লাগছে না, ভালো করে বোঝো। আই স দ্য ওম্যান, আমি দেখেছিলাম মহিলাটিকে, যে ইউ সেইড, তুমি বলেছিলে, যে লিভড, বাস করতো, নেক্সট ডোর, সামনে, একদম সামনের পাশের ঘরে, ঠিক আছে? তাহলে এখানে যে লাগবে। তাহলে যে বলতে গেলে হু বসাতে হবে, হুম হবে না। তাহলে হুম কাটা হবে হু ইউ সাইড, ঠিক আছে? হু ইউ সাইড। অনেকে এই জায়গাটা গোলমাল করে ফেলে যে ইউ সাইড, আবার ইউ সাইড রেখেছে, পরে আবার লিভ দিয়েছে। এই অংশটাকে তোমাকে আলাদা ধরতে হবে, ঠিক আছে? যে তুমি বলেছিলে, যে বাস করে, যে বাস করে, ঠিক আছে? অ্যাকচুয়ালি হুর পরেই লিভটা দিলে ভালো লাগে শুনতে, কিন্তু এটা হচ্ছে একটা সেন্টেন্সের স্পেশাল কনস্ট্রাকশন, ঠিক আছে? হু তুমি বলেছিলে, যেমন ধরো আমি একটা বাক্য লিখি যে আই স দ্য ম্যান, আই স দ্য বয়, আমি বালকটাকে দেখেছিলাম, যে, ভালো করে বোঝো, যে। এবার এই যে অংশটা, যে তুমি বলেছিলে, হু ইউ সেইড, যে তুমি বলেছো, ভালো করে বোঝো। আই স দ্য বয়, আমি বালকটাকে দেখেছিলাম, হু, যে, ইউ সেইড, এটাকে যদি আমি আলাদা রাখি, এটা হচ্ছে একটা স্পেশাল কনস্ট্রাকশন, ঠিক আছে? যে তুমি বলেছিলে, হু ইউ সেইড স্টোল। এবার যে স্টোল, এই সাবজেক্টের ভার্ব হচ্ছে স্টোল। যে চুরি করেছিল মাই পার্স, ঠিক আছে? আই স দ্য বয় হু ইউ সেড স্টোল মাই বুক বা পার্স, ঠিক আছে? এখানে বুক দিয়ে দিলাম। তাহলে এই যে যেটা কাকে ডিফাইন করছে? স্টোলকে। যে সাবজেক্টের ভার্ব হচ্ছে স্টোল, এখানে মাঝখানে থার্ড পার্সন, একটা তৃতীয় ব্যক্তি কি বলেছিল সেটা আমরা অ্যাড করি। এটা হচ্ছে একটা স্পেশাল বাক্যের কনস্ট্রাকশন, ওকে? তাহলে যে হবে হু ইজ দ্য কারেক্ট আনসার। অপশন থাকবে কোথায় আছে? হু ইউ সেইড লিভড নেক্সট ডোর, এ ইজ দ্য কারেক্ট আনসার, ওকে? এবার চলো নেক্সট 86। হ্যাঁ, 86 কি বলছে দেখো। 86 বলছে দিস টেলিফোন নাম্বার ইজ নট এক্সিস্টিং। তাহলে এক্সিস্ট শব্দটাও কিন্তু নন প্রোগ্রেসিভ ভার্ব। EXIST, এক্সিস্ট ভার্বটাও ভার্ব হিসেবে বসলে তার আইএনজি হবে না, নন প্রোগ্রেসিভ ভার্ব। তাহলে এই ফোন নাম্বারটা এক্সিস্ট করে না, সিম্পল প্রেজেন্ট টেন্স। এক্সিস্ট করে, আমি কি বলবো? এটা এক্সিস্ট করে, ইট এক্সিস্ট, EXISTS, ইট এক্সিস্টস, এটা এক্সিস্ট। বাক্যটার মিনিংই তো সিম্পল প্রেজেন্ট টেন্স, করে না, বলে না। সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা হ্যাবোধক, একটা নাবোধক, অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। তাহলে এটা এক্সিস্ট করে, বিদ্যমান থাকে, ইট এক্সিস্ট। এটা এক্সিস্ট করে না, ইট নেগেটিভ করতে গেলে সিম্পল প্রেজেন্টে ডু বা ডাজ, ইট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ডাজ দেবো। ইট ডাজ নট এক্সিস্ট, EXIST, ইট ডাজ নট এক্সিস্ট। তাহলে এখানেও তাই হবে, দিস ফোন নাম্বার এক্সিস্টস
দিস ফোন নাম্বার ডাজ নট এক্সিস্ট, ইজ নট দেবো না, ইজ নট এক্সিস্টিং তুলে দিয়ে ডাজ নট এক্সিস্ট, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে দিস ফোন নাম্বার ডাজ নট এক্সিস্ট, এক্সিস্ট করে না, এসটা আমরা ডুর সঙ্গে দিয়েছি, ফোন নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সঙ্গে এস বাই এস দিলাম, আর ডুর সঙ্গে এস দিলে পরে আর মেন ভার্বের সঙ্গে এস দেওয়ার দরকার হয় না। তাহলে দিস ফোন নাম্বার ডাজ নট এক্সিস্ট। ওকে, সিম্পল প্রেজেন্টের নেগেটিভ। এবার চলো নেক্সট 87। হ্যাঁ 87 কি বলছে আমরা কিন্তু দেখব। হ্যাঁ 87 কি বলছে দেখো, 87 বলছে যে আই শ্যাল অ্যাপ্রিসিয়েট, আমি অ্যাপ্রিসিয়েট করব, তারিফ করব, ইফ ইউ কাইন্ডলি অ্যাকসেপ্ট মাই প্রপোজাল, ঠিক আছে, যদি তুমি দয়া করে অ্যাকসেপ্ট করো আমার এই প্রস্তাবটা। এইবার হ্যাঁ আই শ্যাল অ্যাপ্রিসিয়েট, এইবার ধরো আমরা নর্মালি যখন বলে থাকি, আমরা অনেকেই বলি কিন্তু আমরা খেয়াল করি না, আমরা বলি না আই অ্যাপ্রিসিয়েট ইট, বলি একটা ইট যোগ করি, আই অ্যাপ্রিসিয়েট, APPRECIATE, অ্যাপ্রিসিয়েট মানে তারিফ করা, প্রশংসা করা। তাহলে আমরা এই অ্যাপ্রিসিয়েটের পরে আমরা বলি না আই অ্যাপ্রিসিয়েট ইট, একটা কিন্তু ইট দিই, ঠিক আছে, এই ইটটা ভুলে গেলে চলবে না, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অ্যাপ্রিসিয়েটের পরে একটা ইট বসবে, আই অ্যাপ্রিসিয়েট ইট, আই শ্যাল অ্যাপ্রিসিয়েট ইট, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করব, ইফ ইউ কাইন্ডলি, যদি তুমি দয়া করে কাইন্ডলি অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো আমার এই প্রস্তাব। তাহলে আই শ্যাল অ্যাকসেপ্ট ইট, দেখো এর আগেই একমাত্র ইট দেওয়া আছে, আই শ্যাল অ্যাপ্রিসিয়েট ইট। তাহলে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, অনেকে এটা কিন্তু নো ইমপ্রুভমেন্ট করবে। তো এই ইটটা আমরা বলে থাকি, অ্যাপ্রিসিয়েট ইট, ভাই আমি এটা অ্যাপ্রিসিয়েট করি, আই অ্যাপ্রিসিয়েট ইট, ঠিক আছে, তো ইটটা দিতে হবে, আই শ্যাল অ্যাপ্রিসিয়েট ইট। ওকে, হ্যাঁ এবার 88 দাগ কি বলছে দেখো, 88 কি বলছে আমরা দেখবো। 88 বলছে দ্য স্পিকার, বক্তা, গট কনফিউজড, তিনি কনফিউজ হয়ে গেছিলেন, দ্বিধাগ্রস্ত হয়ে গেছিলেন, ঘাবড়ে গেছিলেন, অ্যান্ড স্টার্টেড, এবং শুরু করেছিলেন টু কন্ট্রাডিক্ট হিমসেলফ। কন্ট্রাডিক্টের মানে কি, কন্ট্রাডিক্টের মানে হচ্ছে বিরোধিতা করা, তাই তো, বিরোধিতা করা, বিরোধিতা করা বা প্রতিবাদ করা বলতে পারি, ঠিক আছে, প্রতিবাদ করা। তো এবার দেখো তাহলে এখানে কি আছে, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম দরকার, কন্ট্রাডিক্ট ঠিকই আছে, হিমসেলফ মানে নিজেকে, তো নিজের বিরোধিতা করেছিলেন, নিজের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন। স্পিকার কনফিউজ হয়ে গেছিলেন, দ্বিধাগ্রস্ত হয়ে গেছিলেন, এবং কি করেছিলেন, এবং নিজের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন, ঠিক আছে, নিজের বিরুদ্ধে গেছিলেন, একদম পারফেক্ট, কোনো ভুল নেই। এবার অপশান দেখো, আর্গু এগেইনস্ট হবে না, রিজেক্ট হবে না, তর্ক করা, এবার অপোজ, নিজের সঙ্গে তর্ক করবে কি করে, অন্য কারোর সাথে আমরা তর্ক করতে পারি, আর্গু এগেইনস্ট তো হবে না, রিজেক্ট হবে না। এবার অপোজ কথাটাকে আমরা নিতে পারি। এবার বিষয়টা দেখো, অপোজ সাধারণত আমরা নিজের সাথে আমরা করব না, অপোজ মানেও বিরোধিতা করা, কন্ট্রাডিক্ট মানেও কিন্তু বিরোধিতা করা। অপোজ সাধারণত আমরা অন্যের সাথে করব, অপোজ অন্যের সাথে অপোজ হব, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে কন্ট্রাডিক্ট পারফেক্ট নেব। দ্য স্পিকার ঘাবড়ে গেছিল, অ্যান্ড স্টার্টেড শুরু করেছিল টু কন্ট্রাডিক্ট হিমসেলফ, নিজের সাথে কিন্তু সে কন্ট্রাডিক্ট করতে শুরু করে দিয়েছিল, বিরোধিতা করতে। এবার এখানে একটু ভুল আছে, ভুলটা কি, এটা দেখো, এটা অ্যাকচুয়ালি প্রশ্নে এরকমই ছিল। তো স্টার্ট শব্দের পরে আমরা কি বলেছিলাম, স্টার্ট শব্দের পরে স্টার্ট স্টপ শব্দের পরে, শব্দ মানে কি ভার্ব, স্টার্ট ভার্ব, স্টপ ভার্ব, এদের পরে বাক্যে যদি অন্য কোনো ভার্ব আসে তার কিন্তু আইএনজি হয়। তো এটা এক্সামেই ভুল করেছে, কোয়েশ্চেনটা এরকমই ছিল। তো বিষয়টা হচ্ছে কি, স্টার্ট স্টপের পরে কিন্তু ভার্ব আসলে তার আইএনজি হবে, দ্য স্পিকার গট কনফিউজড অ্যান্ড স্টার্টেড কন্ট্রাডিক্টিং হিমসেলফ হবে। তো এটা এক্সামেই দিয়েছে, আমি জানি না, তো ব্যাপারটা হচ্ছে ভুল কিন্তু আছে, এটা ভুল, স্টার্টেড কন্ট্রাডিক্টিং হবে। তো পুরো কোয়েশ্চেনটাই তোলা এখানে। তো হিসেব মতো আমাদের কি বললাম, যেটা নো ইমপ্রুভমেন্ট হবে, কিন্তু যেহেতু এক্সামে এসছে, এক্সামের পার্সপেক্টিভ থেকে কোয়েশ্চেনটা কিন্তু ভুল, কিন্তু আর কি এখানে দেখতে গেলে টু কন্ট্রাডিক্ট ঠিক আছে, কিন্তু ভুল, কিন্তু বারবার আমি বলছি ব্যাপারটা কিন্তু ভুল আছে, কোয়েশ্চেনটা ভুল এসছে। তো স্টার্টেড কন্ট্রাডিক্টিং হিমসেলফ একদম পারফেক্ট। ওকে, তো এগুলো কন্ট্রোভার্সিয়াল ইস্যু, কারণ বোর্ড যদি না নেয় তো আমাদের কিছু করার নেই, কিন্তু বিষয়টা কিন্তু ভুল, স্টার্ট স্টপের পরে কিন্তু ভার্বের আইএনজি ফর্ম হবে, ঠিক আছে। এবার চলো 89 কি বলছে দেখো, হ্যাঁ এবার কি বলছে দেখো, এবার বলছে হচ্ছে 89, হ্যাঁ 89 কি বলছে দেখো, 89 বলছে মোটর কার্স ক্যারি পিপল, মোটর কার্স কী করে, ক্যারি করে, মানুষজনদেরকে ক্যারি করে, ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারি করে নিয়ে যায়, ঠিক আছে, ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। তো আমরা ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার না বলে ফ্রম প্লেস টু প্লেস বলে দিই, সব থেকে ভালো হবে, ফ্রম প্লেস টু প্লেস, বি ইজ দ্য কারেক্ট আনসার। মোটর কার্স ক্যারি পিপল, মোটর কার্স দেখো একের বেশি, সেই কারণে ভার্বের প্রথম ফর্ম থাকা সত্ত্বেও কিন্তু এস হয়নি, যদি একটা মোটর কার থাকতো তাহলে কিন্তু ক্যারিজ হতো। মোটর কার্স মোটর গাড়ি ক্যারি করে মানুষজনদেরকে, ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার না বলে ফ্রম প্লেস টু প্লেস, একদম পারফেক্ট, বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার চলো
90 লাস্ট আজকে শেষ এক্সাম্পল কি বলছে দেখো 90 বলছে দ্য নাম্বার অফ পিপল অফ প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট। এখান থেকে একটা জিনিস আমাদেরকে বলে দিই, দ্য নাম্বার NUMBER দ্য নাম্বার অফ কিন্তু সিঙ্গুলার, দ্য নাম্বার অফ সিঙ্গুলার, কিন্তু যদি এ নাম্বার অফ থাকে মাথায় রাখবে, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। দ্য নাম্বার অফ হচ্ছে সিঙ্গুলার, এ নাম্বার অফ কিন্তু প্লুরাল, এ নাম্বার অফ প্লুরাল আর দ্য নাম্বার অফ থাকলে সেটা কিন্তু সিঙ্গুলার হবে। ওকে, তাহলে এখানে দ্য নাম্বার অফ আছে, ঠিক আছে, দেখো সেই কারণে কিন্তু এখানে ইজ রেখেছে। দ্য নাম্বার অফ পিপল গোয়িং অ্যাব্রড ফর ভ্যাকেশনস, ছুটির জন্যে যে সমস্ত মানুষজনরা অ্যাব্রডে যায়, বাইরে যায়, তার যে সংখ্যা দ্য নাম্বার সিঙ্গুলার ইজ এভার ইনক্রিজিং এভরি ইয়ার, মানে প্রত্যেক বছর বাড়ছে। এভার ইনক্রিজিং দেওয়ার দরকার নেই, আমরা সিম্পল ইনক্রিজিং দিয়ে দেবো, ইজ ইনক্রিজিং এভরি ইয়ার। দ্য নাম্বার অফ পিপল গোয়িং অ্যাব্রড ফর ভ্যাকেশনস ইজ ইনক্রিজিং এভরি ইয়ার, ইজ ইনক্রিজিং সিম্পল, আমরা কন্টিনিউয়াস, এভার শব্দটা আমাদের দেওয়ার দরকার নেই, ইজ ইনক্রিজিং এভরি ইয়ার। তো এখান থেকে তোমাদের জানার বিষয় কি, দ্য নাম্বার অফ থাকলে সিঙ্গুলার আর এ নাম্বার অফ থাকলে কিন্তু প্লুরাল, এবং দ্য নাম্বার অফ রয়েছে এখানে কিন্তু ইজ ইউজ করেছে। তো গেল, তাহলে এখানে সিম্পল ইনক্রিজিং এভার দেওয়ার দরকার নেই। ওকে, তাহলে আজকের ক্লাসটাও কিন্তু এই পর্যন্তই। কারো কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই জানাবে, এবং যদি ক্লাস তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করলে ভালো লাগে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।